ওকে, শুরু করছি তাহলে, তাই না? বাংলাদেশ ইসিটি নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার এবং শুভেচ্ছা। তো আজকের এই যে ওয়েবিনার এর মডারেটরে আছি আমি, জান্নাতুন নাহার। আমি মেম্বার সেক্রেটারি বাংলাদেশ ইসিটি নেটওয়ার্ক, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ম্যানেজার ইসিসিটি সেভ দ্য চিলড্রেন। তো আজকে যে আমাদের এই গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী যে টপিকটা আমরা নির্ধারণ করেছি আজকের ওয়েবিনারের জন্য, সেটা হচ্ছে নিউরোডাইভার্সিটি, আন্ডারস্ট্যান্ডিং চাইল্ড ডেভেলপমেন্ট থ্রু আ ডিফারেন্ট লেন্স। তো আজকে আমাদের সাথে রয়েছে হচ্ছে প্রেজেন্টার আঞ্জুমান পারভিন, ইনি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেরেন্টিং এক্সপার্ট, নিউরো ডাইভার্সিটি অ্যাডভোকেট, ফাউন্ডার হেভেন মাইক্রো স্কুল অ্যান্ড এডুকেশন সার্ভিসেস। আমাদের সাথে আরো সংযুক্ত আছেন আমাদের হচ্ছে বিজ্ঞ ডিসকাশন ডক্টর ফাহমিদা তোফায়েল। ইনি হচ্ছে এমবিবিএস পিএইচডি, সিনিয়র সায়েন্টিস্ট, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ এক্সপার্ট, নিউট্রিশন রিসার্চ ডিভিশন, আইসিডিডিআরবি। উনি হচ্ছে ঢাকা হাসপাতালে ফরমার সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ানও ছিলেন। তো আজকে আমরা এই ওয়েবিনারটা শুরু করার আগে আমি একটু হচ্ছে টাইমিং সম্পর্কে একটু একটু জানাতে চাই। সেটা হচ্ছে আমরা হচ্ছে প্রেজেন্টেশনে পাবো 20 মিনিট, তারপর ডিসকাশনের জন্য পাবো হলো 25 মিনিট, এবং প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে 5 মিনিট করে সময় পাবো। এবং তারপর হচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে কোশ্চেন আনসার সেশন থাকবে, সেটা হচ্ছে 30 মিনিট। আপা চলে আসছে, ফাহমিদা তোফাইল আপা। আপা আসসালামু আলাইকুম। তো আমি তাহলে শুরু করছি। আমি রিকোয়েস্ট করছি আমাদের হচ্ছে প্রেজেন্টার আঞ্জুমান পারভিনকে তার হচ্ছে উপস্থাপনাটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জান্নাত আপা। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ আমাকে এই নিউরো ডাইভার্সিটি নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি ভীষণ আনন্দিত আজকে আমার সাথে আমার শিক্ষক ফাহমিদা আপাও আছেন। সো ইকুয়ালি কমফোর্টেবল অ্যাজ ওয়েল যে ফাহমিদা আপা আছেন বলেই অনেকটা আরামও পাচ্ছি আলোচনাটা করতে। আহ, তো শুরু করছি প্রেজেন্টেশন দিয়েই একেবারে। টাইটেলটা তো বলে গেলেন আমাদের জান্নাত আপা। সো একটু যদি নিউরো ডাইভার্সিটি শব্দটার সাথে আমরা কি ধরনের শব্দের মিল খুঁজে পাই সেটা যদি আমরা চিন্তা করতে থাকি, একটা শব্দ যেটা খুব মিলে ডাইভার্সিটি শব্দটার সাথে সেটা হলো বায়োডাইভার্সিটি। আমি সরি, আমার শেয়ার করতে একটু ঝামেলা হচ্ছে, বাট আই থিংক আই ডিড ইট। হ্যাঁ। সো নিউরো ডাইভার্সিটির সাথে যেটা বলছিলাম যে একটা শব্দের খুব মিল যেটা আমরা আগে থেকে শুনেছি, বায়োডাইভার্সিটি। এবং বায়োডাইভার্সিটি বললে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো যে প্রকৃতিতে বিভিন্ন রকমের ডাইভার্সিফিকেশনস আছে, ভেরিয়েশনস আছে, এবং প্রত্যেকেরই দরকার আছে ইকোসিস্টেমটাকে মেনটেন করার জন্য বা অনগোয়িং যে প্রসেসটাতে আসলে আমাদের আর্থ বা আমাদের পৃথিবী চলে, সেই প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য এই বায়োডাইভার্সিটির একটা নেসেসিটি আছে। এবং একই সাথে আমরা যে ইম্পর্টেন্সটা এখনো ফিল করি, যেমন বায়োমেট্রিক থাম্বপ্রিন্ট, কেন সিগনেচারের পরও থাম্বপ্রিন্টটা এত বেশি ইম্পর্টেন্ট? বিকজ প্রত্যেকের থাম্বপ্রিন্ট ইউনিক, এটাকে কারোর সাথে কারোটা মিলবে না। একই সাথে নিউরো সায়েন্টিস্টরা দেখলেন যে মানুষের ব্রেইনেরও আসলে প্রসেসিংটা ডিফারেন্ট, এবং নিউরো সায়েন্টিস্ট এখন বলছেন যে প্রত্যেকের ব্রেইন ডিফারেন্টলি ডেভেলপ করে এবং ডিফারেন্টলি ইনফরমেশন প্রসেস করে। এবং এটা আমার খুবই ফেভারিট একটা কোট, যে নেচার হ্যাজ অলওয়েজ সেলিব্রেটেড ডাইভার্সিটি, হিউম্যান ব্রেইনস আর নো ডিফারেন্ট দেন দিস। যেমন একটা গোলাপ ফুল, সেটার অনেক রকমের কালার আছে, অনেক রকমের ভেরিয়েশনস আছে, কোনোটার সাথে কোনোটার কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। তো একই রকম ভাবে তারা বলছেন যে মানুষের ব্রেইনের মধ্যেও এরকম বিভিন্ন রকমের ভেরিয়েশনস আছে,
এখানে ব্রেনের যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এই ছবিটাতে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এক একজনের ব্রেন আসলে এক একভাবে ফাংশন করে, এক একভাবে কাজ করে। এখন এই নিউরোডাইভার্সিটি টার্মটা আসলে, যদিও সায়েন্টিস্টরা রিসার্চ এভিডেন্স গুলো সাপোর্ট করেছে, কিন্তু এটা শুরু হয়েছিল যে এই মানুষটির হাত ধরে। উনি হলেন জুডি সিঙ্গার। উনি 1998-এ প্রথম এই টার্মটা উনি ডেভেলপ করেন এবং ডিক্লেয়ার করেন, এবং এটার পিছনে একটা হিস্ট্রি আছে। সেটা হলো যে অটিস্টিক ইন্ডিভিজুয়ালরা আসলে এই মুভমেন্টটা শুরু করে অটিজম থেকে তাদের, এবং একটা খুব ফেমাস আর্টিকেল আছে, ডোন্ট মোর্ন ফর আস, যে আমাদেরকে নিয়ে খুব বেশি দুঃখ বা শোক প্রকাশ না করা। আহ কারণ হচ্ছে আমরাও আমাদের যে প্রসেসিং স্টাইলটা আছে সেটাও ভ্যালিড। এবং সেই মুভমেন্টটাকে সাপোর্ট দেন উনি। উনি একজন অস্ট্রেলিয়ান সোশিওলজিস্ট এবং ডিসেবিলিটি অ্যাক্টিভিস্ট। সেখান থেকে এই জার্নিটা শুরু হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সায়েন্টিস্টরাও, নিউরো সায়েন্টিস্টরাও এটাকে সাপোর্ট করেছেন, এবং বেশ কিছু ইন্টারন্যাশনালি রেকগনাইজ পলিসি মেকার্স তারাও এটাকে অ্যাকনলেজ করেছেন। তার মধ্যে এখানে তিনটা চারটা এক্সাম্পল আমি নিয়ে আসছি। একটা হলো ইউনাইটেড নেশনস। এই রিসেন্টলি আমাদের যে ওয়ার্ল্ড অটিজম ডেটা হয়ে গেল, ওখানে জেনারেল সেক্রেটারি উনি ওনার মেসেজে এই নিউরো ডাইভার্সিটি টার্মটাকে ব্যবহার করেন। এখানে সেন্টেন্সটাও কোট করা হয়েছে, that all of us, regardless neurodiversity or other differences, are members of the human family. তার মানে নিউরোডাইভার্সিটি প্রত্যেকটা ব্রেইনকে ভ্যালুয়েবল ব্রেন, এবং প্রত্যেকটা ব্রেনের ভ্যারিয়েশনকে এই হিউম্যান ফ্যামিলির মেম্বার হিসেবেই রেকগনাইজ করে। এখানে কাউকে আসলে ডিমিন করার কোনো সুযোগ নাই, যে কারো ব্রেন একটু ও একটু কম পারে, যেটা সাধারণত আমরা দেখি যে বিভিন্ন টেস্ট গুলাতে, স্ট্যান্ডার্ডাইজ টুল গুলোতে আসে যে আইকিউ কম বেশি এরকম বলা হয়। হয়তো বা আমরা জানি না যে ওই ইন্ডিভিজুয়াল ব্রেইনের ইন্টেলিজেন্সটা আসলে কোথায় আছে। আমরা হয়তো বা একটা স্টেরিওটিপিক্যাল মেজারিং টুল দিয়ে মেজার করার চেষ্টা করছি। ইউনিসেফ তাদের একটা ম্যানেজার্স গাইড, যেটা নিউরো ডাইভার্জেন্ট পপুলেশনকে ফোকাস করে করা, সেখানেও নিউরো ডাইভার্সিটিকে এবং নিউরো ডাইভার্সিটি অ্যাফার্মিং স্ট্র্যাটেজিকে তারা অ্যাকনলেজ করেছে। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউএন কনভেনশনেও কিন্তু আমাদের ইনক্লুশনের যেই ক্রাইটেরিয়া গুলো বলা আছে, যে আর্টিকেলস গুলো আছে, সেটার সাথে এটা অ্যালাইনড, এই নিউরো ডাইভার্সিটি কনসেপ্টটা। তো এখন 2026-এ এসে আমরা দেখতে পাচ্ছি যে জার্নিটা শুরু হলো 1998-এ, এখন কিন্তু এটা গ্লোবালি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা ফ্রেমওয়ার্ক। এখন আমরা একটু দেখতে চাই যে নিউরো ডাইভার্সিটির সাথে আসলে ডেভেলপমেন্টাল সায়েন্সের সম্পর্কটা কোথায়। অনেকেই প্রশ্ন করেন যে এটা কি তাহলে ডেভেলপমেন্টাল সায়েন্স যেটা আছে সেটার এগেনস্টে কথা বলছে কিনা। একদমই না, রাদার এটা কমপ্লিমেন্ট করে ডেভেলপমেন্ট সায়েন্সকে। কিরকম? এখানে বলে দিচ্ছে ওরা যে নিউরো ডাইভার্সিটির আগে যে ব্যাপারটা ছিল সেটা হলো আমরা একটা স্ট্যান্ডার্ড, একটা নর্ম খুঁজতাম, যে একটা স্পেসিফিক মাইলস্টোন বাচ্চাকে ফলো করতে হবে, মিট করতে হবে সার্টেন টাইম রেঞ্জের মধ্যে। নিউরো ডাইভার্সিটি বলছে যে না, যেই বাচ্চাটি, এবং তাদেরকে আমরা কি বলতাম, যারা এটা ফলো করতে পারতো না তাদেরকে আমরা বলতাম যে তারা হয়তো বা নর্মের বাইরে হলে অ্যাবনর্মাল, বা তাদের ডিলে আছে, তাদের ডেভেলপ করতে হবে, বা একটা রেড ফ্ল্যাগ বলতাম। এই শব্দগুলো আমরা ব্যবহার করতাম যে ডেভেলপমেন্টাল রেড ফ্ল্যাগ আছে। নিউরো ডাইভার্সিটি বলছে যেই শিশুটি ওই স্ট্যান্ডার্ডাইজ ডেভেলপমেন্টাল মাইলস্টোন ফলো করছে, তার ডেভেলপমেন্টাল প্রসেসটাও যেমন ভ্যালিড বা নর্মাল। যেই শিশুটি এই নর্মের বাইরে ডিফারেন্টলি ডেভেলপ করছে, সেই শিশুটির ডেভেলপমেন্টটাও একটা ভ্যালিড ডেভেলপমেন্টাল প্রসেস। এবং নিউরোডাইভার্সিটি আরেকটা জিনিসকে খুব স্ট্রংলি এনকারেজ করে, সেটা হলো আন্ডারস্ট্যান্ড দ্য ডেভেলপমেন্টাল প্রসেস, রেসপেক্ট অ্যান্ড সাপোর্ট অ্যাডিকুয়েটলি। এবং সাপোর্টটা ডেফিনেটলি স্ট্রেংথ বেসড হবে, নট ফিক্সিং সামওয়ান। সাধারণত দেখা যায় যখন আমরা বলি যে ডিলে, তার মানে আমরা মনে করি ডিলেটাকে ওভারকাম করার জন্য আমাদেরকে কিছু জিনিস ফিক্স করতে হবে। আর নিউরো ডাইভার্সিটি আমাদের যে লেন্সটা দিচ্ছে সেখানে বলছে যে না, we don't have to fix the child, rather we can support the child
অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টাল প্রসেস, যেটা শিশু তার বিকাশের বিভিন্ন আচরণের মধ্য দিয়ে প্রকাশ করছে, সেই জিনিসটাকে বুঝে শিশুকে নার্চার করা বা সাপোর্ট দেওয়া। এবং শিফটটা হচ্ছে ইকুয়ালিটি টু ইকুইটি। যেমন গাছ, এখানে গাছের যে ছবিটা ব্যবহার করেছি, যেমন ক্যাকটাসের জন্য একটা ডেজার্টের ওয়েদার খুব দরকার, সানলাইট দরকার, রোদ দরকার, পানি দিলে ক্যাকটাস মরে যাবে। অন দি আদার হ্যান্ড আরেকটা গাছের জন্য হয়তো বা প্রতিবেলার পানির দরকার আছে। আমরা আজকাল অনেকেই ঘরে গাছ রাখি, ইনডোর প্ল্যান্টের রাখার একটা প্রবণতা বেড়েছে আমাদের। ইনডোর প্ল্যান্টও যদি খেয়াল করি আমরা, যে কিছু গাছ আসলে জানালার কাছে রাখতে হয়, কিছু গাছ একটু ঘরের ভেতরে অন্ধকারেও ভালো থাকে। সো ইট ডিপেন্ডস অন দ্য প্ল্যান্টস, যে কোন প্ল্যান্টস এর কি নিড, সেই অনুযায়ী কিন্তু আমরা এনভায়রনমেন্টকে মডিফাই করি। একই কথা নিউরোডাইভার্সিটি বলছে রিগার্ডিং চাইল্ড ডেভেলপমেন্ট। এবার আমরা আরেকটু ফোকাস হয়ে যদি দেখতে চাই যে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে আর কি কি স্টেটমেন্ট নিউরোডাইভার্সিটি আমাদেরকে দিচ্ছে বা আমরা দেখতে পাই, সেটা হলো একটা জিনিস আমরা সবাই শুনে আসি যে এভরি চাইল্ডস ব্রেইন ইজ ইউনিক, অ্যান্ড ওয়েন ইটস অ্যাবাউট চাইল্ড ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, কারণ চাইল্ড ডেভেলপমেন্টের কোরটাই হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট। তাহলে নিউরোডাইভার্সিটি কিন্তু এই কথাটাই বলছে যে প্রত্যেকটি মানুষের ব্রেনের বিকাশ আলাদা। তো আমি যখন বলবো যে প্রত্যেকটি শিশু আলাদা, তার মানে হচ্ছে প্রত্যেকটি শিশুর ব্রেইনের বিকাশও আসলে আলাদা। আরেকটা জিনিস যেটা নিউরোডাইভার্সিটি আমাদেরকে দেখায়, যে আমাদের একটা, যখন আমরা ওই মাইলস্টোন ফলো করি বা ডেভেলপমেন্টকে একটা লিনিয়ার স্টেপে বুঝতে চাই, যে এটার পরে এই ধাপের পরে এই ধাপ আসবে, যেমন শিশু বসতে শিখবে, বসার পরে শিশুকে ক্রল করবে, ক্রল করে তারপরে শিশু দাঁড়াবে, হাঁটবে। আম, তো এই যে সিকোয়েন্স গুলো, নিউরোডাইভার্সিটি বলছে যে ডেভেলপমেন্ট ইজ নট আ স্ট্রেট লাইন বা লিনিয়ার স্টেপে হয় না, কারো হয়তো বা আগে পরে হবে, এবং দ্যাট ইজ অলসো আ ডিফারেন্ট ভ্যারিয়েশন অফ ডেভেলপমেন্ট, ন্যাচারাল ভ্যারিয়েশন অফ ডেভেলপমেন্ট। ওইটা এমন কিছু না যে ওইটাকে আমি বলবো যে ওইটা অ্যাবনর্মাল বা নর্মাল না। আরেকটা জিনিস যেটা খুবই এমফেসিস দেয় নিউরোডাইভার্সিটি, সেটা হলো যে এভরি বিহেভিয়ার ইজ আ কমিউনিকেশন, এবং এই বিহেভিয়ারটা একেবারে নিউরোলজিক্যাল প্রসেসিং এর সাথে অ্যাসোসিয়েটেড মোস্টলি। তারপরে কিছু কিছু জিনিস হচ্ছে কিভাবে আমরা ইন্টারঅ্যাক্ট করছি, অ্যাটেন্ড করছি সেই বিহেভিয়ারটাকে, সেটার উপরে পরের অংশটুকু আসে, বা তারপরে হয়তো শিশুর বিহেভিয়ারে কিছু পরিবর্তন আসতে পারে, কিন্তু প্রথমে যে বিহেভিয়ার গুলো শিশু শুরু করে সেগুলো সবকিছুই হচ্ছে তার নিউরোলজিক্যাল প্রসেসিং এবং কমিউনিকেশন। সে কিছু একটা কমিউনিকেট করতে চাচ্ছে। এবং এই জিনিসটা আমরা যদি দেখি যে জন্মের পরে শিশু যে কান্না করে, কান্না করাটা যখন শিশু শুরু করে, দ্যাট ইজ তার ব্রেন প্রসেসিং। হ্যাঁ, সেটা কিন্তু তাকে কেউ কিছু বলে দিচ্ছে না। কিন্তু শিশু যখন দেখে যে কান্না করলে মা এসে আমাকে কোলে নেয়, মা আমাকে অ্যাটেনশন দেয়, সেটা হচ্ছে লার্নড বিহেভিয়ার, এবং পরবর্তীতে সে কান্না করে করে মায়ের অ্যাটেনশনটা চায়। কিন্তু শুরুর যেই ইনিশিয়েটিভটা বা শুরুর যে কান্নাটা, সেটা কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট বা নিউরোলজিক্যাল প্রসেসিং ড্রিভেন একটা বিহেভিয়ার। এরপরে এর সাথে অ্যাসোসিয়েটেড এই জিনিসটা চলে আসে যে ডাইভার্সিফাইড সেন্সরি ওয়ার্ল্ড। প্রত্যেকের সেন্সরি সিস্টেম, আমি পাশেই ছবি দিয়েছি। আহ সাধারণত বলা হয় যে মানুষের আসলে 22 থেকে 30টা সেন্সরি সিস্টেম আছে, যেগুলো নিয়ে এখনো ওইভাবে রিসার্চ নাই আমাদের হাতে, বাট রিসার্চ আর গোয়িং অন। 8টা সেন্সরি সিস্টেম, যেটা 5টা হচ্ছে এক্সটার্নাল, যেগুলো আমরা ছোটবেলা থেকে জানি, পড়াশোনা করে এসেছি, যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেটাকে বলি। আর বাকি 3টা হচ্ছে ইন্টারনাল সেন্সরি সিস্টেম, যেই 8টা সেন্সরি সিস্টেম আসলে খুবই ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আ চাইল্ডস বিহেভিয়ার অ্যান্ড ডেভেলপমেন্টাল প্রসেস। তো এই আমরা যারা চাইল্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল, আমাদের জন্য 8টা সেন্সরি সিস্টেম বোঝা এবং আহ, এই 8টা সেন্সরি সিস্টেমের স্ট্রাকচারে একটা শিশুর সেন্সরি ডেভেলপমেন্টকে সাপোর্ট করাটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ভিশন, হিয়ারিং, টেস্ট, স্মেল, 5টা, যেগুলো আমাদের এক্সটার্নাল। আর বাকি 3টা এরিয়া খুব ইম্পর্টেন্ট। টাচটা হচ্ছে আমার স্কিনের সাথে চলে যাচ্ছে, ট্যাক্টাইল। প্রোপ্রিওসেপশন, ভেস্টিবুলার অ্যান্ড ইন্টারোসেপশন। ইন্টারোসেপশনটা 2বার ছবি দেওয়া হয়েছে, মানে ইন্টারনাল ছবিটা বোঝানোর জন্য। প্রোপ্রিওসেপশনটা হচ্ছে আমাদের বডির অ্যাওয়ারনেস,
এটা চোখে দেখা যায় না, উই ক্যান ফিল। যেমন একটা সরু জায়গা দিয়ে যদি আমাকে হেঁটে যেতে হয়, কারোর সাথে আমার যাতে ধাক্কা না লাগে, আমি যেভাবে করে আমার বডিটাকে মুভ করব, রেগুলেট করব, ওই অ্যাওয়ারনেসটা আমাকে প্রোপ্রিওসেপশন সিস্টেম দেয়। বা আমার যদি আহ পাটা সোজা করে রাখলে ভালো লাগবে না বাঁকা করে রাখবো, নাকি কোনো প্রেশার যদি বেশি ফিল করি আমার বডিতে, সেই সেন্সেশনটাও আমাকে দিচ্ছে আমার এই প্রোপ্রিওসেপটিভ সিস্টেম। আরেকটা হলো ভেস্টিবুলার, যেটা আমার ব্যালেন্স, আমি যে সোজা হয়ে হাঁটি, শিশু গ্র্যাভিটি মেনটেন করা এবং ল্যাঙ্গুয়েজ প্রসেস করা, এই দুটো কাজ করে থাকে এই ভেস্টিবুলার সিস্টেমটা, আমার হোল বডিকে ব্যালেন্স দেয়। এবং এই ব্যালেন্সের কারণে আমার আপরাইট পজিশনে মানুষ হাঁটতে পারে এবং সোজা দাঁড়াতে পারে। আরেকটা হলো ইন্টারোসেপশন, যেটা আমার আরেকটা ইন্টারনাল প্রসেস, যেটা আমার হাঙ্গার, আমার স্লিপ, আমার টয়লেটে যাওয়ার নিড, এগুলো সব ফিল করতে পারে এবং সেই ডেটাটা আমাকে দেয়। এবং এই ইন্টারসেপশন সিস্টেমটা হচ্ছে আমাদের ব্রেনের অ্যামিগডালাতে হচ্ছে ওর সেন্টার, এবং ইমোশন রেগুলেশন ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ দিস ইন্টারসেপশন সিস্টেম। এখন নিউরো ডাইভার্সিটি যেটা বলছে, এই যে আমাদের আটটা সিস্টেম, এই আটটা সিস্টেম কারোরই একইভাবে ডেভেলপ করে না, একইভাবে কাজ করে না। এই আটটা সিস্টেমের কাজ হচ্ছে এনভায়রনমেন্টের সাথে আমাদের ইন্টারাকশন করতে সাহায্য করা বা ডেটা কালেক্ট করা এনভায়রনমেন্ট থেকে। তো ওরা যেটা করে সেটা হলো যে ওরা ডেটা রেজিস্টার করে ব্রেনে, তারপর ইম্পর্টেন্ট ডেটাগুলোকে ডিলিট করে, তারপর ডেটাগুলোকে আবার অর্গানাইজ করে, অ্যানালাইজ করে, তারপরে একটা ইন্টারপ্রেট করে একটা ডেটা, এবং তার উপরে বেস করে আমরা একটা বিহেভিয়ার করি, বা আমাদের একটা বিহেভিয়ার দিয়ে আমরা এক্সপ্রেস করি যে আমি এনভায়রনমেন্ট থেকে কি ডেটা কালেক্ট করেছি। আর একটু সহজ করে যদি বলতে চাই, যেমন ধরে আম, এখন যারা আমাকে ফলো করছেন এখানে দেখছেন, ভিজুয়ালি আমাকে দেখা যাচ্ছে, সেইটা একটা ডেটা আপনাদের কাছে। অ্যাট দ্য সেম টাইম আমার ফেসের আশেপাশে কিন্তু অনেক ধরনের আম, আরো অনেক ভিজুয়াল ইনফরমেশন আপনার ব্রেন রিসিভ করছে। কিন্তু যদি আপনার ব্রেন এই কমান্ডটা ফলো করে যে না, আমি আঞ্জুমানের ফেসটাতেই ফোকাস করব, তাহলে হয়তো বা আপনি আমার ফেসটাতে ফোকাস করবেন। কারো ব্রেন হয়তো ইমিডিয়েটলি বলবে যে আমার পেছনে একটা ছাতার মতো একটা গোল একটা জিনিস দেখা যাচ্ছে, কারো ফেস হয়তো ওইটা, কারো ব্রেন হয়তো বা ওইটাতে ফোকাস করবে। আবার কারো ব্রেন হয়তো বা এখানে যে পোস্টার্স গুলো দেখা যাচ্ছে সেটাতে ফোকাস করবে, এবং এই ফোকাসটা কিন্তু শিফট করবে, আপনার একই সময় একই জায়গায় থাকবে না। তো এটা খুবই কমপ্লেক্স একটা প্রসেস, এবং খুব দ্রুত গতিতে আমাদের ব্রেন কিন্তু এই আটটা সিস্টেমের ডেটাই কালেক্ট করে এবং আমাদেরকে ইনফরমেশন দেয়, এবং একই সাথে আমরা নিজেদেরকে রেগুলেট করতে পারি বা ইনফরমেশনটাকে প্রসেস করতে পারি। তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স, যে কারোর সাথেই কারো প্রসেসিং তাহলে মিলছে না, এবং একই শিশুর সেন্সরি সিস্টেম হয়তো বা সকালে একভাবে কাজ করবে, দুপুরে একভাবে কাজ করবে, রাতে একভাবে কাজ করবে। এটা একটা ফ্লুইড প্রসেস, কোনো রিজিড স্ট্যাটিক কোনো প্রসেস না। তো এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ যেটা নিউরো ডাইভার্সিটি আমাদের কাছে তুলে ধরে। আরেকটা হলো, নিউরো ডাইভার্সিটি অলওয়েজ টকস অ্যাবাউট স্ট্রেংথ বেসড পার্সপেক্টিভ, যে প্রত্যেকটি শিশুর অবশ্যই কোনো না কোনো স্ট্রেংথ আছে এবং আমাদেরকে ফোকাস রাখতে হবে ওই স্ট্রেংথটা কি। এখন একই সাথে প্রত্যেকটি শিশুর এবং প্রত্যেকটি মানুষেরও কিছু উইকনেসেসও থাকবে। টিপিক্যাল যেই চাইল্ড ডেভেলপমেন্টে যে মডেলটা আমরা অনেক সময় দেখা যায়, ওই উইকনেস গুলাকে যখন আমরা লেবেল করি বা ডায়াগনোসিস দিচ্ছি, আমরা কিন্তু উইকনেস গুলাকে আইডেন্টিফাই করি এবং উইকনেস গুলাকে সাপোর্ট দিতে চাই। আর নিউরোডাইভার্সিটি বলছে যে না, স্ট্রেংথটাকে আইডেন্টিফাই করো এবং স্ট্রেংথটাকে সাপোর্ট দেওয়া, এবং এই স্ট্রেংথটাই কোনো একদিন হয়তোবা তার ক্যারিয়ারের সাথে কানেক্ট করা যাবে। এবং এই স্ট্রেংথটা যদি তার প্যাশন হয়ে থাকে, এবং প্যাশন আর প্রফেশন যখন একসাথে মার্চ করবে, সেই মানুষের সোশ্যাল কন্ট্রিবিউশন কিন্তু অনেক অনেক হায়ার হবে, ইন্টেন্স হবে দেন যেই মানুষটাকে আমি হয়তো তার উইকনেস নিয়ে ফোকাস করছি, উইকনেস নিয়ে কাজ করছি, এবং উইকনেসে ফোকাস করতে করতে তার যে স্ট্রেংথটা ছিল সেটাও হয়তো একটা সময় আমি হারিয়ে ফেলবো। কারণ নিউরোসায়েন্সের একটা খুবই কমন একটা প্রিন্সিপাল হচ্ছে ইউজ ইট অর লুজ ইট। সো আমরা যত বেশি তার স্ট্রেংথটাকে ইউজ করব, হাইলাইট করব এবং সাপোর্ট করব, তত বেশি কিন্তু সে একজন
দক্ষ সোশ্যাল কন্ট্রিবিউটর হবে বা হিউম্যান রিসোর্স হতে পারবে। আর যত বেশি সেটাকে সাপ্রেস করে উইকনেসটাকে নিয়ে আমরা কাজ করব, তত বেশি হচ্ছে তার স্ট্রেংথটাকে আমি লুজ করার একটা পসিবিলিটিস থাকবে। যেমন এখানে নেচার, ধরেন আমাদের যাদের চশমা পরে পড়তে হয়, আমি যতই তাকে বলি না কেন যে আমি আপনাকে রিওয়ার্ড দিব, আপনাকে এটা দিব সেটা দিব, কিন্তু আপনি চশমা ছাড়া পড়তে হবে, আপনি কিন্তু কোনোভাবে সেটা ম্যানেজ করতে পারবেন না। রিওয়ার্ডের জন্য হলেও যদি দুইবার একবার পড়েন, আসলে কিন্তু ইন দ্য লং রান আপনার জন্য ওই চশমা ছাড়া পড়াটা কখনোই আপনার জন্য ইজিয়ার হবে না, বা একটা সময় আপনি পড়াটাই বন্ধ করে দিবেন, আপনি ভাববেন আমি না পড়ে বাঁচতে পারলেই, থাকতে পারলেই বেঁচে যাই। তো এই হচ্ছে মোটামুটি নিউরোডাইভার্সিটির স্টেটমেন্ট এবং মূল যেই আহ, বক্তব্যটা রিগার্ডিং চাইল্ড ডেভেলপমেন্ট। আমরা এখানে ট্রেডিশনাল লেন্সে যেটা বলছিলাম যে ইউজুয়ালি আমরা দেখি চাইল্ড ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমরা রিজিড কিছু স্ট্যান্ডার্ডাইজড আমাদের কিছু মাইলস্টোন আছে, সেই মাইলস্টোন ফোকাস, এবং আমরা সবসময় বলি হোয়াটস রং উইথ দ্য চাইল্ড, হাউ ক্যান উই হেল্প দ্য চাইল্ড, দ্যাট ইজ অলসো হেল্প। আর অন্যদিকে নিউরোডাইভার্সিটি বলছে where is the difference, where is the difference in this child's processing, and why this child is behaving in certain way, and how can we help the child, how can we utilize these specific needs or specific strengths. So এটা হলো একদম বেসিক ডিফারেন্স। এবার আরেকটা প্রশ্ন চলে আসে নিউরোডাইভার্সিটির সাথে, যে নিউরোডাইভার্সিটি কি আসলে ডিসেবিলিটিকে ডিনাই করে কিনা, বা ডিসেবিলিটিকে একসেপ্ট করে করে না, এমন কিছু কিনা। না, একদমই না। নিউরোডাইভার্সিটি কিন্তু চ্যালেঞ্জেস, সাপোর্ট এবং ডিসেবিলিটিকে অ্যাকনোলেজ করে, অ্যাকনোলেজ করে দেন এটাও রেকগনাইজ করে যে ডিসেবিলিটি সব সময় যে এখানে সেটা না, ডিসেবিলিটি অনেক সময় আমরা আমাদের ল্যাক অফ অ্যাক্সেসিবিলিটির মাধ্যমেও ক্রিয়েট করি। একটা খুব মজার এক্সাম্পল আমি দিতে চাই, সেটা হলো যে যেই মানুষটা আসলে গান গাইতে পারেন না কখনো, সেই মানুষটাকে যদি স্টেজে ডেকে গান গাইতে বলা হয়, at that moment that person will feel himself or herself as a disabled person, যে আমি তো গান গাইতে এখন পারবো না, আমি পারি না। আবার ধরে কারো যদি মনে হলো যে শখ করে, আজকাল দাওয়াত গুলো বিভিন্ন জায়গায় হয় আমাদের না, যে আমি একটা আইল্যান্ডে একটা পার্টি করব, এবং ওই আইল্যান্ডে আমি সবাইকে সাঁতার কেটে আসতে বলবো, যে সুইম করে আসবে তারা, এসে ওই দাওয়াতে অ্যাটেন্ড করবে। তাহলে যেই মানুষটি সাঁতার জানে না, দ্যাট পার্সন উইল বি ডিসেবল ইন দ্যাট পার্টিকুলার মোমেন্ট, যে তার জন্য ওই ওই সোশ্যাল গ্যাদারিংটাতে পার্টিসিপেট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো নিউরো ডাইভার্সিটি আসলে ডিসেবিলিটিকে অ্যাকনোলেজ করে, কিন্তু বলে এট দ্য সেম টাইম যে ব্রেইনের যে প্রসেসিংটা আছে সেটা একটা ন্যাচারাল প্রসেসিং, সেটাকে অ্যাকনোলেজ করো, এবং এনভায়রনমেন্টে নেসেসারি চেঞ্জেস গুলোকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি টু সাপোর্ট দ্যাট নিউরোলজিক্যাল প্রসেসিং, যেটা ন্যাচারাল। এবার আসি যে ওয়াই নিউরোডাইভার্সিটি ম্যাটার্স। নিউরোডাইভার্সিটি এই জন্যই ইম্পর্টেন্ট যে আমরা যদি বেটার ওয়েলবিং চিন্তা করি শিশুর, তাহলে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটি শিশুর এই আর্লি ব্রেন প্রসেসিংটা বুঝতে হবে, এবং দ্য আর্লিয়ার অ্যান্ড মোর অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট, যত আর্লি আমরা এটা বুঝতে পারবো তত অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট আমরা এনশিওর করতে পারবো। এবং স্ট্রঙ্গার ফ্যামিলি পার্টনারশিপ এখানে খুবই ইম্পর্টেন্ট, এবং এটা দরকারও আছে। কারণ হচ্ছে যখন একজন প্যারেন্টস আসলে বুঝতে পারবেন যে তার শিশুর নিড গুলা কেমন, এবং সে কিন্তু সেই জিনিসটা অ্যাডভোকেট করতে পারবেন তার কমিউনিটির ডিফারেন্ট লেয়ার্সে, এবং কমিউনিটির ডিফারেন্ট লেয়ার্সেও যখন আমরা আহ, এই জিনিসটা কমিউনিকেট করতে পারবো, তখন কিন্তু আমাদের শিশুদের যে বিকাশের যেই প্রসেসটা সেটা কিন্তু অনেক ফাস্টার হবে এবং অনেক হেলদি ম্যানারে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি এখানে স্লাইডে মেনশন করি নাই, নিউরো ডাইভার্সিটির সাথে কিন্তু আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে যত হেলদি সাপোর্ট আমরা আর্লি ইয়ার্সে দিতে পারবো, আমাদের মেন্টাল হেলথ ক্রাইসিস, আমাদের ক্রাইম, এগুলো কিন্তু সব কমে আসবে, এবং আমাদের পুরো ওয়ার্ল্ডের পেস অনেক বেড়ে যাবে, কাজের গতি অনেক বেড়ে যাবে। যে মানুষ যেই কাজ পছন্দ করে, সেই মানুষ যখন সেই কাজ করার পরিবেশ পাবে এবং সুযোগ পাবে, তখন
তার স্ট্রেস লেভেলও কম থাকবে এবং তার অন্যান্য মেন্টাল হেলথ ইস্যুস বা ইলনেস তাকে অ্যাটাক করার সুযোগও অনেক কমে যাবে। এবং নিউরোডাইভার্সিটি সবসময় বলে যে ইটস ইজিয়ার ফর আস টু ক্রিয়েট আ মোর ইন্টেন্স এন্ড এনগেজড ইনক্লুসিভ ওয়ার্ল্ড ইফ উই ফলো দিস নিউরোডাইভার্সিটি প্রিন্সিপাল। আঞ্জুমান, একটু ফাস্টার যেতে হবে। আচ্ছা, এটা মনে হয় লাস্ট থ্যাংক স্লাইড ইউ। আপা। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ। সো কি চেঞ্জেস আমাদের জন্য আসে আর্লি চাইল্ডহুড প্রফেশনালস এবং প্যারেন্টসদের জন্য, যেমন যে বেসিক দুইটা প্রশ্ন আগেও বলেছিলাম, যে হাউ ডু উই চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এন্ড চেঞ্জ দ্য চাইল্ড এন্ড হাউ ডু উই ফিক্স দ্য চ্যালেঞ্জিং বিহেভিয়ার, ইনস্টেড অফ দ্যাট we can ask these questions: how can we adapt the environment, how can we reduce barriers, and how can we support participation, how can we partner with families, and how can we honor each child's way of learning. আর লাস্ট স্লাইডটাতে আমার পছন্দের তিনটা কোট আছে অ্যাবাউট নিউরোডাইভার্সিটি। Neurodiversity means my brain is beautiful and yours is too. Neurodiversity is beautiful, আর all of our brains are different. সো মোটামুটি এই ছিল আমার আজকের স্লাইডে। জান্নাত আপা, জি। এখন উই ক্যান গো ফর কোয়েশ্চেন্স, ফিডব্যাক বা থ্যাংক ইউ। ফাহমিদ আপা। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। অনেক অনেক সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এবং থ্যাংক এটা ইউ আপা। হচ্ছে একদম নতুন, কিন্তু ইম্পর্টেন্ট। আমার জানা মতে যে এগুলো অনেক ডাইভার্সিফাইড এখন থিঙ্কিং, অনেক আইডিওলজি, অনেক কিছু আসতেছে। আমরা এটা একটু হয়তো কম জানি। তো এর মাধ্যমে আজকে আমরা ভালো জানবো আর কি। আমি যেটুকু বুঝতে পেরেছি খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আঞ্জুমান পারভিন, আপনার সুন্দর উপস্থাপনার জন্য। তো আমি এখন যেটা হবো সেটা হচ্ছে ডিসকাশনের জন্য আমাদের আপা, ডক্টর ফাহমিদা তোফাইল আপা কিন্তু আমারও টিচার। হ্যাঁ, আমাদের এরকম অনেকেরই টিচার আপা, অনেক অভিজ্ঞ মানুষ। তো আপার কাছে আমার একটু প্রশ্ন, সেটা হচ্ছে আপা, আপনি তো অনেক দিন ধরে কাজ করেন, অনেক ভালো ভালো গবেষণা করেছেন, আবার মাঠ পর্যায়েও আপনার কাজ আছে, টিচিং পর্যায়েও কাজ আছে, অনেক বড় বড় গবেষণা আছে। তো আপনার এই অভিজ্ঞতার আলোকে আজকে যে উপস্থাপনাটা দিল আঞ্জুমান পারভীন, তার উপর আপনার একটু রিফ্লেকশনটা কি একটু যদি বলেন। থ্যাংক ইউ আপা। প্রথম ধন্যবাদ জান্নাতুন নাহার। আপনি আসলে খুব ভালো লাগছে এতদিন পরে আপনাদের সবাইকে দেখতে পেয়ে। আর আঞ্জুমান পারভিন, আমরা অভি নামে জানি তো। আঞ্জুমান তো সবসময় খুব মানে প্যাশনেট ছিল ওই ইসিডির ব্যাপারে, এবং এখন খুব এই জিনিসটা নিয়ে আসলে আমরা সবাই প্রাউড যে এরকম একটা এরিয়াতে কাজ করছে, যে এরিয়াটাকে একটু ডিফারেন্টলি। আমরা চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে অনেকে কাজ করি আর বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করি। এই এরিয়াটা লাস্ট 2 ডিকেড ধরে আমাদের আহ, বাংলাদেশে বেশিভাবে মানে পপুলার হয়েছে যে এই এরিয়াতে কাজ করতে হবে। তো আঞ্জুমান যে জিনিসটা করলেন আজকে, যে আরেকটা অ্যাঙ্গেল থেকে এই চাইল্ড ডেভেলপমেন্টের সাপোর্টটা দেখালেন তার পুরা প্রেজেন্টেশনে, যে আমরা সবাই আসলে যখন একটা নতুন জিনিস, যে বাচ্চা শিশুর বিকাশের কোনো ইয়ে থাকে, ডিলে থাকে, বা সে ঠিক মতো যেমন চাচ্ছি আমরা সেরকম ভাবে আগাতে পারছে না, তখন প্যারেন্টসদের যেই একটা দুশ্চিন্তা হয়, তাহলে কি আমার বাচ্চাটা সঠিক বাচ্চাটা একটা বোঝা হয়ে যাবে কিনা, বাচ্চাটা জীবনের সমস্যা অ্যাভয়েড করতে পারবে কিনা, এই জাতীয় নানা জাতীয় চিন্তা আসে। তো আঞ্জুমান যে অ্যাঙ্গেলটা দেখালেন সেটা হচ্ছে গিয়ে নিউরো ডাইভার্সিটি। আমরা আসলে এই বাচ্চার যে কোনো দিককে, যে কোনো দক্ষতাটাকে আমরা, বা তাদের লার্নিংকে, তার ব্রেন ডেভেলপমেন্টটা যদি এরকম ভালো না খারাপ, সঠিক না ভুল, এরকম অ্যাঙ্গেলে না দেখে আমরা যদি নিউরো ডাইভার্সিটির লেন্স দিয়ে দেখি, তাহলে আমরা তাকে একটা কন্টিনিউয়ামের মধ্যে দেখব, যে তাদের সব দিকেই যাওয়ার সুযোগ আছে। এবং আরেকটা জিনিস ওর প্রেজেন্টেশনে যেটা খুব বেশি সুন্দর করে হাইলাইট করলেন, যে আসলে আমরা শিশুকে সবসময় তার কোনটা উইকনেস সেই দিকে আমরা খেয়াল না করে সেই দিকে
আমরা আসলে বেশি ফোকাস না হয়, তার স্ট্রেংথটাকে আমরা যদি আরো বাড়িয়ে তুলি, সে যেটা পারে সেটাকে আরো এনকারেজ করি, সে যেটা পারে সেটাকে সেটা আরো প্রসার হওয়ার জন্য পরিবেশটাকে তার ফেভারেবল করে তুলি। এইটাই হচ্ছে ডাইভার্সিটির মূল মন্ত্র, যে আমি আসলে তুমি এটা পারো না, তোমার এটা কম আছে সেই দিকে হাইলাইট না করে তুমি যেটা পারো সেটা তুমি আরো কিভাবে বাড়াতে পারো সেই জায়গাটাকে আমরা আমরা সাপোর্ট করি। তো সেই সমস্ত কিছুর জন্য যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমাদের মন মানসিকতার পরিবর্তন, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং আমাদের অ্যাকসেপ্টেন্স। যেই জিনিসটা আমরা হয়তো এখনো সবাই আম, খুব সেরকম ভাবে জানি না বা আমাদের প্র্যাকটিসে আনি না, যেই জিনিস এইটার জন্যই দরকার প্রচার, এটার জন্য দরকার আমাদের সবাইকে অ্যাওয়ারনেস বিল্ড আপের একটা যেটাই আজকে দেখা যাচ্ছে যে আমরা আমাদের এই বেনের মাধ্যমে, বাংলাদেশ শিশু বিকাশ নেটওয়ার্কের মাধ্যমে আমরা সবার মধ্যে জানিয়ে দিচ্ছি, এবং এটা আরো আস্তে আস্তে আমাদের এরকম আরো অনেক অ্যাকশন নিয়ে আসলে জানাতে হবে। তারপরে আঞ্জুমান আরো কতগুলা কথা বললেন, যেই কথাগুলা আমাদের ইন্দ্রিয়র কথা বললেন। আমরা আসলে জানি পঞ্চ ইন্দ্রিয়, এছাড়া আমাদের পাঁচটা মানে সিস্টেম আছে যে আমরা সবকিছু রিসিভ করি, বুঝি, যেটা এক্সটার্নাল এবং ইন্টারনাল তিনটা ইন্দ্রিয়র কথা বললেন, যেই জিনিসটা আসলে আমাদের বিভিন্নভাবে প্রসেস করে আমাদের সমস্ত ইনফরমেশন আমরা যেটা পাই, এবং এটাকে আমরা আসলে কিভাবে করে কাজে লাগাতে পারি এই নিউরো ডাইভার্সিটিতে, এবং বাচ্চাদেরকে আমরা আরো স্ট্রং করে তুলতে পারি সেই বিষয়ে কিছু কথা বলছেন। এবং খুবই সুন্দর স্লাইডের মাধ্যমে এবং কতগুলা পিক্টোরিয়াল কিউজের মাধ্যমে আঞ্জুমান আমাদেরকে এই মেসেজগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এবং আমি মনে করি আমরা আজকে যারাই পার্টিসিপেট করছি আমরা অনেকেই এটা থেকে অনেক শিক্ষণীয় কিছু টিপস পাচ্ছি, যেই অ্যাঙ্গেল থেকে আমরা আসলে নতুনভাবে চিন্তা করতে পারি। আর ডিসএবিলিটিটাকে আসলে আমরা বাদ দিচ্ছি না, আমরা ইনক্লুড করছি, এবং এই নিউরো ডাইভার্সিটি এই কথাটার মাধ্যমে আহ, কতগুলো শব্দ আছে, যেমন ধর নিউরো ডাইভার্সিটি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, নিউরোটিপিক্যাল, এগুলো আমরা বিভিন্ন জিনিস সংজ্ঞায়িত করার জন্য বলি। তো নিউরো ডাইভার্সিটিটা যেটা আসছে যে ভ্যারিয়েশন, মূল কথা সমস্ত প্রেজেন্টেশনের সারমর্ম যে আমরা আমাদের মধ্যে বৈচিত্র্যতা আছে, আমরা প্রত্যেকে একজন আরেকজনের মতো হুবহু না, একই পরিবেশে মানুষ হওয়া, একই বাবা মার ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু আমাদের অনেক অনেক তফাৎ, প্রত্যেকে ডিফারেন্ট। এই বৈচিত্র্যটাই হচ্ছে নিউরো ডাইভার্সিটি, আমাদের ব্রেনের ডেভেলপমেন্টের বৈচিত্র্যটা, এই যে বৈচিত্র্য যেটা, সেটাই হচ্ছে নিউরো ডাইভার্সিটি। আমরা যদি এভাবে করে দেখি এবং সেখান থেকে যদি আমরা যা সবার স্ট্রেংথটাকে তুলে আনি এবং পরিবেশ এবং সমাজকে আমরা এভাবে করে তুলতে পারি যে বাচ্চাটার জন্য, বাচ্চার ব্রেনটা যেভাবে গ্রো করছে সেইভাবে তাকে সাপোর্ট করে তার শক্তিশালী দিকটাকে আমরা আরো শক্তিশালী করে তুলি, এবং সর্বোপরি আমরা তাকে সারভাইভ করার জন্য, তার লাইফ স্কিল, ডেইলি লাইফ স্কিল বাড়ানোর জন্য এবং সমাজে তাকে টিকে থাকার জন্য যেভাবে সাপোর্ট করা লাগে সেভাবে সাপোর্ট করি। তাহলে আমরা আসলে খুব সুন্দরভাবে, খুব সহজে আম, আমাদের এই আহ, পৃথিবী মানে এই সব শিশুদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং আসলে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ সবকিছু তৈরি করতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা, এত সহজভাবে এই নতুন টপিক একটু নিয়ে আলোচনা করার জন্য। আমার সবার সবার বোঝার জন্য এটা অনেক ইয়ে হলো, বোধগম্য হলো। তো আমি একটু আঞ্জুমানকে জিজ্ঞেস করতে চাই যে আঞ্জুমান, এই যে নিউরো ডাইভার্সিটি সম্পর্কে ভালোভাবে জানা বা এই সম্পর্কে ধারণা রাখা, একজন অভিভাবক বা যারা আমরা প্রফেশনাল আছি, আহ, তো এই ধারণা থাকলে একজন শিশুর জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে? আপনি তো এ নিয়ে কাজ করছেন, তো আপনার অভিজ্ঞতা থেকে একটু বলতে পারবেন কিনা? আহ ধন্যবাদ জান্নাত আপা, খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আসলে 2021 থেকে নিউরো ডাইভার্সিটি অ্যাপ্রোচ নিয়ে কাজ করছি।
তো সেখান থেকে শুরু করে আর এই নিউরো ডাইভার্সিটি প্রিন্সিপাল ফলো করে আমি একটা মাইক্রো স্কুল প্রজেক্ট রান করছি গত 2 বছর ধরে। তার সাথে অভিভাবকদের একটা প্রশিক্ষণের জন্য একটা আলাদা করে ইনস্টিটিউট। সো দুটো জিনিসই আমি অ্যামেজিং সব চেঞ্জ দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে। এবং আমি আহ, কাজ করি নিউরো ডাইভার্জেন্ট শিশু, আমরা নিউরো ডাইভার্জেন্ট বলি এখন, যাদেরকে আসলে আগে ক্যাটেগরাইজ করা হতো যে অটিজম, এডিএইচডি, বিভিন্ন নামকরণ যেগুলো দেওয়া হয়। তো অ্যাজ এ হোল আমরা বলি নিউরো ডাইভার্জেন্ট পপুলেশন। তো আমি কাজ করছি অটিস্টিক শিশু, এডিএইচডি যারা একটু ভিন্ন স্নায়ু বৈচিত্র্যতা নিয়ে বড় হচ্ছে তাদেরকে নিয়ে। তা আমি আসলে অ্যামেজিং পরিবর্তন দেখতে পেয়েছি। এবং আমি যে অভিভাবকদেরকে এই ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তাদেরকে নিউরো অ্যাফার্মিং বলি, আমরা নিউরো অ্যাফার্মিং প্যারেন্টিং এর যে স্কিল গুলো দেই, আমি তাদের মধ্যেও তাদের প্যারেন্টিং এ অনেক চেঞ্জ, বাসার পরিবেশে অনেক চেঞ্জ, এবং এক্সপেকটেশন, শিশুর কাছে যে অনেক রকমের এক্সপেকটেশন থাকে প্যারেন্টসদের, যে এটা এখন হতে হবে। যেমন ধরেন 2 বছরেও কথা বলতে পারছে না, তাতে অস্থির হয়ে যেত আগে বাবা মারা। হ্যাঁ, তো অস্থিরতা না, আমরা এখন ওর কথা বলার আসলে ওর কমিউনিকেশন স্টাইলটা কেমন সেটা আগে আইডেন্টিফাই করার জন্য তৈরি করি বাবা মাদেরকে, এবং সেটা দেখার চেষ্টা করি। এবং মুশকিল হয়ে গেছে কি, আমরা শুধু ভাবি যে কথা বলাটাই একমাত্র কমিউনিকেশনের ওয়ে, কিন্তু কমিউনিকেশনের যে অন্য আরো হাজারটা মোডালিটি আছে। এখন কিন্তু দেখেন আমাদের হাতে স্মার্টফোন, আমরা চ্যাট করি, ইমেল করি কত গত কয়েক বছর ধরে। কিন্তু আহ কেন যেন শিশুদের ক্ষেত্রে আমরা ধরেই নিই যে শুধুমাত্র ওকে কথা বলেই ভাব প্রকাশ করতে হবে। হ্যাঁ, এটার বাইরেও যে অন্য মডালিটি গুলো আছে, একটা শিশু কথা না বললেও সে যে রিডিং পড়ার ক্যাপাসিটি তার থাকতে পারে, সে যে রিডিং পড়েও কমিউনিকেট করতে পারে, লিখে কমিউনিকেট করতে পারে, এই জিনিসগুলো আমরা আসলে এক্সপ্লোর করতাম না আগে নিউরো ডাইভার্সিটির আগে। আমরা কথা বলানোর চেষ্টাই করে যেতাম, ঘন্টার পর ঘন্টা তাকে স্পিচ থেরাপিস্টের কাছে হয়তো পাঠাতাম, বা ওই চেষ্টাটাই করে যেতাম। এখন শিফটটা চলে আসছে কোথায়, যে না, ওর কমিউনিকেশন স্টাইল কি, ও কি আসলে ছবি দিয়ে কমিউনিকেট করতে পছন্দ করে, বা ও হয়তো কথাই বলবে না কিন্তু ও একটা গ্যাজেটের মাধ্যমে, একটা অ্যাপের মাধ্যমে হয়তো কমিউনিকেট করতে পারবে। আমরা সেগুলো এক্সপ্লোর করা শুরু করলাম। তারপর ধরেন অটিজমের ক্ষেত্রে একটা খুব কমন জিনিস হচ্ছে আই কন্ট্যাক্ট করা। আগে আমাদেরকে বলা হতো, এবং আগে যে থেরাপিউটিক মানে ট্রেনিং গুলো আমরা পেতাম, আই কন্টাক্ট কিভাবে বাড়ানো যাবে, আই কন্টাক্ট কেন প্রয়োজন, শিখাতেই হবে এটা শিশুকে। কমিউনিকেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে আই কন্টাক্ট। আমরা কিন্তু এই জায়গাগুলো থেকে সরে এসেছি। আমরা বলছি যে না, আই কন্টাক্ট করাটা ওর জন্য ডিফিকাল্ট, আমরা ওকে আই কন্টাক্ট করতে বলবো না, আই কন্টাক্ট করা ছাড়া কিভাবে ওর সাথে কমিউনিকেট করা যায়, সেই প্রচেষ্টাগুলো আমরা নিয়ে আসছি। তো এরকম আরো অনেক চেঞ্জ আছে আপা, যেগুলো আসলে নিউরো ডাইভার্সিটি আমাদেরকে যে ফ্লেক্সিবিলিটিটা দিয়েছে, এবং আমরা আসলে শিশুদের আহ ওদের যে স্ট্রেংথ গুলো, এবং হুইচ ইজ মানে সাচ এ গ্রেট ব্লেসিং ফর মি টু সি অ্যান্ড রিয়েলাইজ যে আসলে প্রত্যেকটি শিশু, নেচার তো কাউকে আসলে কার্পণ্য করেন না, কাউকে কম বেশি নেচার দিতে পারেন না, যে প্রত্যেকটি শিশুর যে একটা হিডেন স্ট্রেংথ নিয়ে পৃথিবীতে আসে, প্রসেস করার হিডেন, আমরা বলি কি একটা হিডেন থেরাপিউটিক রিসোর্স ওর ব্রেনেও নিয়ে আসে ইনস্টল করা, যেটা ও কন্টিনিউয়াসলি ওর বিহেভিয়ারের মাধ্যমে কমিউনিকেট করতে থাকে। সো আমাদের যে জায়গাটাতে কাজ করতে হয়, অভিভাবকদের যে জিনিসটা শেখায়, সেটা হলো অবজারভেশন লেন্সটা তৈরি করা, শিশুকে বোঝা, শিশুর সাথে কন্টাক্ট আওয়ার বাড়ানো, প্রথমেই কারেকশনে চলে না যাওয়া, টিচিং এ চলে না যাওয়া, শেখানোতে না চলে যাওয়া, ওর পাশে কো এক্সিস্ট করতে শেখা। হ্যাঁ, তো এই জিনিসগুলো, পরিবর্তনগুলো গত 2 বছরে দেখেছি। এবং কখনো যদি সুযোগ হয়, আমার এই শিশুদেরকে আপনাদেরকে দেখাবো ওদের পারফরমেন্স গুলো। আর ওদের অভিভাবকদেরও যদি কোনোদিন আপনারা কথা বলতে চান, কথা বলে ওদের কাছ থেকেই শুনতে পারবেন। আসলে আমি অ্যাজ এ প্রফেশনাল আমি অনেক ধরনের পসিবিলিটিস দেখতে পাই। থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। এত কিছু যে ওয়ে আছে এভাবে তো আমরা চিন্তাই করি না পেরেন্টসরা, তাই না? আমরা শিক্ষিত যারা তারাই করি না, তা আরো তো রুরাল এরিয়াতে আরো পেরেন্টস আছে, যারা বাবা মা আছে, তারা তো অনেক পিছানো আর কি। তো আমি আপার কাছে একটু আসি, ফাহমিদা তুফাইল আপার কাছে। সেটা হচ্ছে যে নিউরো ডাইভার্সিটি এবং শিশুর প্রারম্ভিক বিকাশ, এটা সম্পর্কে আমাদের আরো কি কি ভালোভাবে জানা দরকার, বোঝা দরকার আর কি। আসলে আমি যদি আহ, যেমন আঞ্জুমানার কথা জের ধরেই বলছি যে আসলে অনেক কিছু, আমরা যত সায়েন্সের মধ্যে ঢুকি, যত গবেষণার মধ্যে ঢুকি, প্রতিনিয়ত আমাদের অনেক ধারণা
ধীরে ধীরে পরিবর্তন হয়, আমরা নতুন নতুন আরো পথ দেখতে পারি, পথে নামলে যেমন পথ বের হয় সেরকমই আর কি। তো এখানে যেমন আঞ্জুমান খুব সুন্দর একটা কথা বললেন যে আমরা যেই বাচ্চার যদি কোনোখানে কোনো রকম দক্ষতায় যদি ঘাটতি থাকে বা অসুবিধা থাকে, আমরা ওখানে জোরজার না করে আমরা যেদিকে সে পারে সেই সেই অ্যাঙ্গেল থেকে বা আরো কতভাবে আমরা তাকে তার সেই কাজটা করাতে পারি। যেমন বলছিল যে কমিউনিকেশন, কমিউনিকেশন আমরা সরাসরি যদি না করতে পারি তাহলে আমরা আর অন্য কিভাবে এই স্কিলটাকে আমরা আম, আহ, কাজে লাগাতে পারি, এই স্কিলটাকে আমরা বাড়াতে পারি। তো সেই রকমই আমরা প্রতিনিয়ত আসলে আমাদেরকে জানতে, এখন আমাদের অনেক কিছু জানার আছে, আরো অনেক কিছু করার আছে। প্রথমত আমি যেটা মনে করি আমাদের যেমন আর্লি আইডেন্টিফিকেশন, আসলে কাদের আমরা এই সাহায্যটা করতে চাই, কাদেরকে এদেরকে খুঁজে বের করা, বা কোন বাচ্চাটার আসলে প্রথম থেকে সাহায্য দরকার। আমরা যদি ওদেরকে আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমরা একদম প্রথম দিক থেকে তাদেরকে সাপোর্ট করতে পারবো না। এই জিনিসটা দরকার এখানে। তারপরে আমাদের গবেষণা, যে আমরা অনেক রকম গবেষণা, আমাদের দেশের গবেষণার বাইরেও বিভিন্ন দেশের পাশাপাশি গবেষণার তত্ত্বগুলা বের হয়, বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি বাড়ানোর, উন্মুক্ত করার অনেক উপায় আছে। সে আমাদের এই নলেজ গ্যাপটা থেকেই যায়, কারণ আমরা এগুলা ঠিক মতো ডেসিমিনেট করি না, সব জনগণের কাছ পর্যন্ত এই তথ্যগুলা পৌঁছায় না। তাহলে এই জায়গাটায়ও আমাদের অনেক কিছু করার আছে, যে আমরা এভাবে করে সচেতনতা বাড়াতে পারি। তারপরে আমরা যেমন ওয়ার্কফোর্স বাড়াতে পারি, এই দক্ষতা স্কিল যারা জানে তারা এক্ষেত্রে আমাদের ওয়েল ইকুইপড করতে পারি। আমরা প্রত্যেকে ট্রেনিং ব্যবস্থা, জানার ব্যবস্থা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য যে যে মানসিকতার জন্য যা যা সাপোর্ট লাগে এই জাতীয় কাজ করতে পারি। তো আমাদের এই গবেষণার অ্যাঙ্গেল থেকে আমি যেহেতু বলছি, সেহেতু আমাদের এখন অনেক কিছু করা, এবং জাতীয় নীতিমালাতে যদি আমরা এই নিউরো ডাইভার্সিটিটাকে অ্যাড করতে পারি, যেটা আমরা এভাবে করে প্রচারের মাধ্যমে, যেমন বেন এখন একটা উদ্যোগ নিল যে বা এটা জানানো যে আমাদের আরো ভাবে কিন্তু আমরা শিশুর বিকাশকে আমরা ত্বরান্বিত করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি। ইনক্লু অলরেডি আমরা জানি ইনক্লুসিভ এডুকেশনটাকে প্রমোট করা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালিটি, বাস্তবতায় দেখা যায় যে একটা গ্যাপ থাকে, যেরকম আমরা শুনি সেরকম হয় না। তো এই জায়গাগুলোতে আমরা অনেক রোল প্লে করতে পারি। তো এভাবে করে আমরা নিউরো ডাইভার্সিটিকে আমাদের উম, আহ, গবেষণার মাধ্যমে, প্রচারের মাধ্যমে, বিশেষ করে ইসিডি পলিসির মাধ্যমে এনে আমরা বিরাট পরিবর্তন করার আমাদের সুযোগ রয়েছে। থ্যাংক ইউ আব্বা, অনেক সুন্দর করে বলার জন্য। অনেক অনেক জায়গায় আসলে আমাদের কাজ করার এখনো স্কোপ আছে, অনেক জায়গায় অনেক কিছু এই বিষয়টা নিয়ে। আপনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেটিংস এর কথা বললেন, যেখানে এই নিউরো ডাইভার্সিটি নিয়ে কাজ করার অনেক স্কোপ আছে এবং খুব গুরুত্ব সহকারে এগুলো দেখা দরকার। আমি আঞ্জুমানের কাছে আবার আসছি, সেটাও যে নিউরো ডাইভার্সেন্ট যে শিশুর অভিভাবক যারা আছে, হুম, আমরা অনেকে জানি জানি না, যারা জানে বা যারা জানে না, আহ, বা যারা যত্নকারী আছে, কেয়ারটেকার হিসেবে আছে, আহ, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা মেসেজ যদি আপনি রাখতে চান, তাহলে কোন তিনটি আর কি গুরুত্বপূর্ণ মেসেজ দিবেন? একটু যদি বলেন। থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে প্রতিটি শিশুর ব্রেন আলাদা, সেটা বিশ্বাস করা। ডে ওয়ান থেকে, শিশুর জন্মের দিন থেকে বা তার আগে থেকে যদি বাবা মাকে আমরা তৈরি করতে পারি, এই মেসেজটা তাদেরকে দিতে পারি। এবং জন্মের পর পরই শুরু হয়েছে আমাদের কম্প্যারিজনটা, সেই কম্প্যারিজন থেকে সরে এসে ওই শিশুটিকে বুঝতে শেখা এবং শিশুর সাথে সময় কাটানো, অবজার্ভ করা, শিশুর পাশে থাকা। এই তিনটা জিনিসই বলবো। একটা হচ্ছে বোঝা যে আমার শিশুটি একটি নতুন, আমার শিশু একদম ভিন্ন একটা শিশু। এটা বলতে পারি আমরা বইয়ের মতো, প্রত্যেকটি শিশুই একটা নতুন বই, এবং সেই বইটাকে প্রতিদিনই পড়তে হবে। আমি যদি বইয়ের প্রথম প্রথম পাতার প্রথম লাইনটা পড়ি, তাহলে আমি শুধু প্রথম লাইনটাই জানি, পরের লাইনগুলো আমি এখনো জানি না। আমাকে জানতে হলে পড়তে হবে। তাহলে শিশুকে বুঝতে হলে শিশুর সাথে থাকতে হবে, সময় কাটাতে হবে, এবং আগেই কারেকশনে চলে না যাওয়া, শিশুর সাথে কানেকশনটা বিল্ড করা। তারপরে আস্তে আস্তে শিশু নিজেই শিখতে পারবে, শিশুকে সাহায্য করা।
এই তো। থ্যাংক ইউ। একদম সিম্পল। এটা মনে হয় আমরা যারা জানি, বুঝি, ওয়ার্কিং উমেন বা রুরাল যেটাই বলি, তো সবার জন্যই খুব ইম্পর্টেন্ট, সবার জন্য, সব শিশুর জন্য, সব পেরেন্টসের জন্য, সব প্রফেশনালসের জন্যই খুব ইম্পর্টেন্ট। তিনটা সিম্পল আর কি এই মেসেজ আর কি। আপা, আমি আপনার কাছে আবার আসতেছি, এটাই লাস্ট কোশ্চেন হবে। সেটা হচ্ছে যে বাংলাদেশে তো নিউরো ডাইভার্সিটি এটা আসলে প্রমোট করা দরকার। হ্যাঁ, তো এজন্য অ্যাডভোকেসি প্রায়োরিটি কি হতে পারে, সেটা একটা বিষয়। আর হচ্ছে বাংলাদেশ ইসিটি নেটওয়ার্ক এখানে কিভাবে অবদান রাখতে পারে, দুটো বিষয় যে যদি একটু আলোকপাত করতেন। থ্যাংক ইউ, আমাদের জন্য উপকার, সবার জন্য। হ্যাঁ, জি আপা। আমি আসলে অলরেডি এর আগের প্রশ্নের উত্তরের সাথে ইসিডি নেটওয়ার্কের একটা ভূমিকার কথা আহ, কিছুটা বলেছি, যে আসলে আমাদের সবচেয়ে বেশি দরকার অ্যাডভোকেসি এবং সার্কুলেট করা, মানুষের অ্যাওয়ারনেস বিল্ড আপ। এই ক্ষেত্রে তো ইসিডি নেটওয়ার্কের বিরাট একটা ভূমিকা, কারণ এটা হচ্ছে একটা সহজ চ্যানেল যেখানে সব স্টেক হোল্ডাররা কমিউনিকেটেড থাকে। ইসিডি নেটওয়ার্ক বাংলাদেশের যত ইসিডি সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো আছে এবং সরকার সবার সাথে সবাইকে সমন্বিত করে কার্যক্রম করে। তো এটা একটা বড় প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে আমরা এই ইনফরমেশনটা ছড়াতে পারি। তারপরে যেমন আমরা শিক্ষা খাতে আমরা প্রথম থেকে যেমন সব টিচার্স ট্রেনিং বলেন, যেমন মানব সম্পদ বাড়ানোর, বিশেষ করে ট্রেন করার, এই এই অ্যাঙ্গেলে ইসিডি নেটওয়ার্ক একটা বড় ভূমিকা রাখতে পারে। যেমন টিচারদেরকে, তারপরে প্যারেন্টসদেরকে, এদেরকে এডুকেশন বা এদের জন্য ছোট ছোট কোর্স, শর্ট কোর্স এগুলা তৈরি করে সবাইকে জানাতে পারে যে আসলে আমরা কিভাবে শিশুর বিকাশে সহায়তা করতে পারি। এবং নিউরোডাইভার্সিটিটাকে আমরা মাথায় রেখে আমরা যেমন প্যারেন্টসরা সাধারণত সবসময় দ্রুত একটা ফলাফল চায়, এখানে একটা ধৈর্য বিশাল একটা ব্যাপার। এবং আমি যেটা রাঞ্জুমানের কথা জের ধরেই বলছি, যে এখানে আসলে এক একটা প্যারেন্টকে এক একজন সায়েন্টিস্ট হতে হবে, একজন গবেষক হতে হবে, নিজের শিশুকে নিজেকে আবিষ্কার করতে হবে। এই দৃষ্টিভঙ্গিটা যদি আসে, যেমন এই চাইল্ড সাইকোলজিটাও যেভাবে আসছে, সেই পিয়াজে উনি তার নিজের নিজের বাচ্চাদেরকেই অবজার্ভ করে, মানে সে বর্ন অবজারভার ছিল, অবজার্ভ করে প্রতিটা সিস্টেম সে তৈরি করছে, শিশু কিভাবে বাড়ে, কেমন করে বাড়ে, কোথায় তার অসুবিধা হয়, কোথায় সহযোগিতা। তা আমরা এরকম এই যে তথ্যটা আমরা ইসিডি নেটওয়ার্কের মাধ্যমেই দিতে পারি, যে প্রত্যেকটা প্যারেন্টকে এক একজন সায়েন্টিস্ট হতে হবে এবং গবেষক হতে হবে এবং অবজারভার হতে হবে। তারা বের করবে যে আমার শিশুর জন্য আসলে কি প্রয়োজন, ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন আছে, আমার শিশুকে আমি কিভাবে সহায়তা করতে পারি। এবং ওই যে খুব দ্রুত আমি একটা বিরাট একটা কিছু চেঞ্জ পাবো, আমি বাচ্চার মধ্যে মিরাকেল করে ফেলবো, এই ধরনের মানসিকতা থেকে সরে আসতে হবে। এবং যে ছোট ছোট যেই উন্নতিগুলা হচ্ছে সেইটাকে চেরিশ করাটাও শিখতে হবে। এই তথ্যগুলা কিন্তু আমরা খুব সহজেই ইসিডি নেটওয়ার্কের মাধ্যমে দিতে পারি। এবং আমরা সরকারকে এই ব্যাপারে আমাদের জাতীয় নীতিমালার মধ্যে এই নিউরোডাইভার্সিটিটাকে আমরা ইনক্লুড করে দিতে পারি, একটা মেকানিজম অফ মানে শিশুদের সহায়তা করার জন্য, শিশু বিকাশ বৃদ্ধি করার জন্য। এবং আমি যেটা বলবো, যার যতটুকু অ্যাবিলিটি, তার পক্ষে কি করা সম্ভব এবং কত দূর যাওয়া সম্ভব, এরকম একটা যদি আম, বিবেচনা, মানে উম, কি বলবো, হোমওয়ার্ক প্রত্যেকটা প্যারেন্ট করে, যে আমি আমার শিশুর কাছে এতটুকু পর্যন্ত পেলেই আমি খুশি, এইরকম একটা যদি সে নির্ধারণ করতে পারে তার শিশুর দক্ষতা অনুযায়ী, তাহলে তার মধ্যে ফ্রাস্ট্রেশন বা মানে হতাশা এই জিনিসগুলা সহজে আসবে না। সে তখন ওই খুশিতে সে শিশুকে আরো কয়েক ধাপে এগিয়ে নিয়ে যেতে পারবে, যে ছোট ছোট করে টার্গেট করে আগানো। এই সমস্ত কিছু আমরা কিন্তু আমাদের ইসিডি নেটওয়ার্কের মাধ্যমে সবার কাছে খুব সহজে, মেইন স্টেক হোল্ডার, সরকার, সবার কাছে আমরা পৌঁছে দিতে পারি। তারপর পরিবার পর্যন্ত আমরা চলে যেতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ আপা। আপনি এটা ঠিকই বলেছেন যে আমরা কিন্তু আসলে খুব দ্রুত ফলাফল চাই শিশুদের কাছে। আমি আবার হচ্ছে আমার আশেপাশে নিজেদের অভিজ্ঞতা দিয়েও একটু বুঝতে পারি যেটা, সেটা হচ্ছে আমরা না খুব শিশুর কাছ থেকে কিছু পাওয়ার ক্ষেত্রে খুব রিজিড থাকি।
এটাই হতে হবে, এটাই করতে হবে, এটাই পারতে হুম। হবে। হ্যাঁ, এই রিজিডিটিতে থাকার কারণে দেখা গেল যে ও পারছে না। হ্যাঁ, ওর এই যে এখন ডাইভার্সিটি যেটার বিষয়টা বলতেছেন, কিন্তু অন্য সুযোগগুলো, ছোট ছোট সুযোগগুলো আবার হাতছাড়া হয়ে যায়। হ্যাঁ, এরকমও হচ্ছে আর কি। এবং সবচেয়ে যেটা সেটা হচ্ছে বোধ, শিশু এবং পেরেন্টস বা সোসাইটি বা কমিউনিটি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। আরে একে দিয়ে তো এটা হওয়ার কথা ছিল, এটা হচ্ছে না, একটা ফ্রাস্ট্রেশন চলে যাচ্ছে। তো বিষয়গুলো খুবই আসলে মানে এখন এগুলো নিয়ে কথা বলার সময় এসেছে, কাজ করার সময় এসেছে। তো আমার শেষ প্রশ্ন হচ্ছে আঞ্জুমানের কাছে, একটু কাছাকাছি এই রিলেটেড, যে আপনার দৃষ্টিভঙ্গিতে এই নিউরো ডাইভার্সিটি বিষয়ক অনেক সচেতনতা তৈরি করতে, তারপরে এর ইনক্লুশন করতে, এর অ্যাডভোকেসি করতে বাংলাদেশি ইসিডি নেটওয়ার্ক কি ভূমিকা পালন করতে পারে, আর একটু যদি অ্যাড করেন। আপা বলেছে থ্যাংক ইউ। আপনি আপনার থ্যাংক ইউ সো মাচ আপা। অভিজ্ঞতা। থ্যাংক ইউ। আমার থ্যাংক ইউ সো মাচ আপা আমাকে এই বিষয়ে বলতে দেওয়ার জন্য। আমি আমার কাজের ক্ষেত্রে আমি যে জিনিসটা সবসময় ফেস করেছি, যে আমাদের যে একটা নেটওয়ার্কিং দরকার উইথ গাইনোকোলজিস্ট অ্যান্ড পিডিয়াট্রিশিয়ান, আমরা অ্যাজ এ ইসিডি প্রফেশনাল, সেই জায়গাটিতে আমাদের কোনো নেটওয়ার্কিং নাই, রেফারেল প্রসেস গুলা নাই। যেমন একজন গর্ভবতী মায়ের যেমন একজন গাইনোকোলজিস্ট দরকার, অ্যাট দ্য সেম টাইম তার একজন ইসিডি প্রফেশনালের সাথে কানেক্টেড থাকা উচিত ফর দেয়ার প্যারেন্টিং প্রিপারেশন। তারা যে একজন শিশুকে ওয়েলকাম করছেন, সেই প্রিপারেশনটার জন্য কিন্তু তাদের এই ইসিডি প্রফেশনালদের সাথে কথা বলতে হবে, কানেক্টেড থাকতে হবে। এখানে আমাদের সাথে গাইনোকোলজিস্টদের একসাথে কাজ করবার একটা খুবই প্রয়োজনীয়তা আমি ফিল করি। আরেকটা জায়গা হচ্ছে পিডিয়াট্রিশিয়ানদের সাথে। যদি একদম পিডিয়াট্রিশিয়ানরা জন্মের পরপরই কোনো ইসিডি প্রফেশনালের সাথে কানেক্ট করেন, বা হসপিটাল সেটিং গুলোতে যদি এই সুযোগগুলো তৈরি হয় আরো, যে আমাদের কাজ করার জন্মের পরপরই আমরা যাতে বাবা মায়ের সাথে শিশুর যে ইমোশনাল বন্ডিং, কানেকশন, ডেভেলপমেন্ট, এগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করা, অ্যাওয়্যার করা, তাহলেই কিন্তু আর্লি ডিটেকশনে যে প্রসেস গুলো আসছে সেগুলো অনেকখানি মিনিমাইজ হয়ে যাবে। এবং আমরা কিন্তু ধরতে পারি শিশুদেরকে অনেক পরে গিয়ে, আর্লি ডিটেকশনেরও অনেক পরে গিয়ে। আর যখন শিশু কনসেপশনের সময় থেকে মা বাবা দুজনেই অ্যাওয়্যার থাকবেন, পুরো পরিবার অ্যাওয়্যার থাকবেন যে আমরা একজন শিশুর জন্য কি কি প্রিপারেশন নিচ্ছি, সেটা একটা। এবং জন্মের পরে যদি পিডিয়াট্রিশিয়ানরাও আমাদেরকে একটু অ্যাকনোলেজ করেন ভ্যালিড প্রফেশনালস হিসেবে ওনাদের সাথে, কারণ আমরা তো আসলে বিকাশগুলো নিয়েই কাজ করি, বিকাশগুলোই বুঝি, তাই না? সো এই দুটো জায়গাতে যদি অ্যাডভোকেসি করা যায়, আমার রিকোয়েস্ট থাকবে আইসিটি এর কাছে, ফাহমিদা আপার কাছে, আপনারা যদি এই জায়গাতে আমাদেরকে হেল্প করেন। এবং বেনের কাছেও আমার এটা রিকোয়েস্ট থাকবে যে বেনের প্ল্যাটফর্ম থেকে আমাদের ডিগনিটিটা অ্যাজ আ প্রফেশনাল, হোয়াট উই ক্যান ডু, হাউ উই ক্যান সার্ভ দ্য কমিউনিটি, সেটা যদি আরো ক্লিয়ারলি পিকচারাইজ করা হয়। এবং এনজিওতে যেটা হয় যে আরবান কিছু প্যারেন্টস যারা আছেন, তাদের জন্য কিন্তু কোনো প্যারেন্টিং ইনিশিয়েটিভ নাই। হ্যাঁ, এবং প্রাইভেট ক্লিনিক গুলোতে একটা সিডিসি ডিপার্টমেন্ট আছে যাদের কাজই হচ্ছে শুধুমাত্র ডিসেবিলিটি ডায়াগনোস করা। নো, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা প্রত্যেকটি শিশুর অপটিমাম ডেভেলপমেন্টকে এনশিওর করতে চাই, টু build them as a social contributor or human resource. সো সেই কাজটা আসলে শুরু করতে হবে, যেটা আমাদেরকে আসলে নিউরো ডাইভার্সিটি আমাদেরকে একটা লেন্স দেয়। তো এটা যদি করা যায় আপা, এটা আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকলো। জি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আঞ্জুমান আপা। তো আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। সেটা হচ্ছে আমি আমাদের যে সম্মানীয় যে পার্টিসিপেন্ট যারা আছেন, অংশগ্রহণকারী, তাদেরকে প্রশ্ন করার জন্য উৎসাহিত করব। প্রথমে আপনি হাত তুলে তারপর হচ্ছে আপনার নাম বলবেন এবং অর্গানাইজেশনের নাম বলে কাকে প্রশ্নটা করতে চান এটা বলবেন এবং স্পেসিফিক প্রশ্ন করবেন। ইন দ্য মিন টাইম আঞ্জুমান আপা, আপনি কি চ্যাট বক্স দেখতে পাচ্ছেন? ওখান থেকে দেখতে পান? জি আপা। মুসলিম ভাই জি আপা। একটা ইয়ে লিখেছে, উনি ওনার ফিডব্যাক লিখেছে এবং দুটো কোশ্চেন রেখেছে, একটু পড়তে থাকেন, আমি হ্যাঁ, প্রশ্নটা নিয়ে তারপর আসবো। sure. জি। আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি, হাত তুলে একটু আপনাদের যে প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন করবেন প্লিজ। আবেদিন একটু খেয়াল করেন, অনেক সময় দেখা যায় না। জি, খেয়াল করেন কেউ হাত তুলছে কিনা এবং তার প্রশ্নটা নিয়ে তারপর।
কারো কোনো প্রশ্ন নেই? বক্সে কয়েকটা প্রশ্ন আছে। জি। বক্সে, হ্যাঁ, চ্যাট বক্সে আছে। আপনারা একটু চিন্তা করতে থাকেন, আমরা ততক্ষণে চ্যাট বক্সে যে মহসিন ভাই যে প্রশ্ন লিখেছে ওটার উত্তরে যাই। আঞ্জুমান আপা, আপনি কি বলতে চান? হ্যাঁ, বলতে পারি একটা আপা। ওকে, ওকে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় শিশু সুরক্ষা এবং শিক্ষা স্বাস্থ্য সেবায় নিউরো ডাইভার্সিটি বান্ধব সেবা নিশ্চিত করতে কি ধরনের পরিবর্তন, আমরা মনে হয় অলরেডি এটা অ্যাডভোকেসির সময় আলোচনা করেছি। হ্যাঁ, আবার আহ, আর একটু, হ্যাঁ, রিমাইন্ডার দেন যেহেতু জি, বলছেন। যেটা আমরা বলছিলাম যে একদম শিশুর জন্মের পর থেকেই যদি আমরা পিডিয়াট্রিশিয়ান বা প্রেগনেন্ট মায়েদের, এক্সপেক্টিং প্যারেন্টসদের যখন রিপোর্ট করেন গাইনোকোলজিস্টদের সাথে, তাদের সাথে যদি একই সময় যদি আমরা কাজ করার সুযোগ পাই এবং এই কনসেপ্টটা তাদেরকে জানাতে পারি, আমার মনে হয় তাহলে আমাদের অনেক সহজ হয়ে যাবে সেবা দেওয়াটা। এবং অনেক সময় যে চ্যালেঞ্জটা আমরা অভিভাবকের কাছে ফেস করি সেটা হলো কি সেবা নিব সেটাই আমরা বুঝে উঠতে পারি না, সেবার ধরনটা কি, কার কাছে যাব। সেইটা বোঝার জন্য কিন্তু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে, যে শিশুর রোগ হলে কোথায় যাবেন, বা আচরণ নিয়ে সমস্যা দেখলে বা আপনি চিন্তিত হলে কোথায় কথা বলবেন, বা সেটা শিক্ষার স্কুল পর্যন্ত কি অপেক্ষা করবো কিনা, কারণ এখনো দেখা যায় আমাদের অনেক অভিভাবকরা অপেক্ষা করতে থাকেন যে স্কুলে গেলে ঠিক হয়ে যাবে এগুলো। হ্যাঁ, তো এই জিনিসগুলো যে যেটা আমরা শুরুতেই বলেছি, আবারও রেফার ব্যাক করি, যে আমরা যদি একদম রুট লেভেলে শুরু করতে পারি, একদম শুরুতেই শিশু জন্মের আগে থেকেই যদি আমরা এই সুবিধাগুলো দিতে পারি, আমার মনে হয় তাহলে সেবাটা নিশ্চিত করতে পারবো। আমি এর সাথে একটু অ্যাড করতে চাই যে আমি শুধু আসলে জন্মের শুরুও বলবো না, আমি বলবো যে এটা আসলে হাই স্কুল থেকে থাকাকালীন সময় যদি নেওয়া যায় আরো ভালো। যখন সবাই মা হবে, মা হওয়ার প্যারেন্ট হওয়ার প্রিপারেশন থেকেই শুরু করলে ভালো। আমরা এটা অ্যান্টিনেটাল কারিকুলামের সাথে যে প্রবলেমগুলো হলে আমরা যেহেতু ইদানিং দেখি সরকারিভাবে ইন্ডিয়াতেও এরকম আছে যে সব ধরনের কি কি ধরনের সমস্যা হতে পারে, কারা হাই রিস্ক হতে পারে, সে তাদেরকেও সচেতন করা আগে থেকে, এবং তারপরে জন্মের পরে সমস্যা হলে আসলে কোথায় রাইট প্লেস যাওয়ার, বা আমি কোথায় এই তথ্যগুলা পাবো, ইনফরমেশন ওয়াই টু গো। এই জিনিসগুলোর জন্য আমরা কিন্তু আসলে এখানে বড় একটা কাজ করার জায়গা আছে। অ্যান্টিন্যাটাল অ্যান্ড পোস্ট ন্যাটাল পিরিয়ডে বাচ্চাদেরকে প্রাস গাইনোকোলজিস্টরা এটা জানবেন, যারা মিডওয়াইফ ওনারা জানবেন, যারা অ্যান্টিন্যাটাল চেক আপ করেন ওনারা জানবেন। প্রতিটা স্পটে কিন্তু আমরা জানাতে পারি যে এই এই রকম সমস্যা হলে আপনারা কোথায় যেতে পারেন, কার সাথে কনসাল্ট করতে পারেন, কে আপনাকে রাইট ডিরেকশন দিবে। থ্যাংক ইউ। তারপরে প্রশ্ন আছে, ডু ইউ থিঙ্ক অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন আর আ ফর্ম অফ নিউরো ডাইভার্সিটি? জি, জি জি, আঞ্জুমান। হুম। জি। বলে। আমরা তো জানি যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের সময় ব্রেনের প্রসেসিংটা ডিফারেন্ট হয়, কিছু কেমিক্যাল ইমব্যালেন্স থাকে ব্রেইনে, বিহেভিয়ার গুলো ডিফারেন্স হচ্ছে। অফকোর্স এটা নিউরো ডাইভার্সিটির আন্ডারেই পড়ে, কারণ নিউরো ডাইভার্সিটি তো সব ধরনের ব্রেন প্রসেসিং কে অ্যাকনলেজ করছে। জি, এই প্রশ্নটা করেছিলেন ডক্টর প্রদীপ। এরপরে আহ এরপরে মহসিন ভাই আরেকটা ফিডব্যাক দিয়েছেন। As we know that learning is individual, which is basically based on this neurodiversity principles. B হচ্ছে, is there any easy but scientific tool that the researchers in Bangladesh have developed for caregivers, teachers to follow, to identify the diversified brain, in fact, the children? হ্যাঁ, Number C হচ্ছে, how this research works could be reflected in developing the curriculum or teachers training packages. কে আহ, জি। আপ- আমি এ- বলবো আপা। হ্যাঁ, হ্যাঁ আঞ্জুমান আপা হ্যাঁ, একটু বলেন। বলেন যে আচ্ছা, এরকম কি ইজি সাইন্টিফিক টুল প্রশ্নটা আছে? কিন্তু আবারও সেই স্ট্যান্ডার্ডাইজ টুলের দিকেই চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। নিউরো ডাইভার্সিটি বলছে প্রত্যেকটা ব্রেইনই আলাদা আসলে, তার মানে প্রত্যেকটা ব্রেইনকে আলাদাভাবে বুঝতে হবে, কাজ করতে হবে। আর যখন আমরা বলছি যে হিউম্যান ব্রেইন হয়তো 20%
কিছু সিমিলারিটিস আছে আমাদের বিহেভিয়ারের মধ্যে, পার্সোনালিটির মধ্যে, কিন্তু 80% দেখা যাবে যে নতুন। এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বললাম, কোনো কোয়ান্টিফাই করার মতো কোনো টুলস বা এরকম কিছু নাই। এবং নিউরো ডাইভার্সিটি কিন্তু স্ট্যান্ডার্ডাইজ টুলের এগেনস্টেই কথা বলছে আসলে, যে আমরা আসলে টুলগুলো দিয়ে সাধারণত বেঁধে ফেলতে চাই, সবাইকে একই ক্যাটাগরিতে ফেলতে চাই আমাদের সুবিধার্থে, কিন্তু সেটা আসলে দেখা যায় ওই মানুষের অনেক কিছুই আমাদের অজানা থেকে যায়। আর কারিকুলামে টিচিং এর ডেফিনেটলি আই উড সে, আমি আমার যেই প্রজেক্টটা আমি রান করছি গত 2 বছর ধরে, হেভেন মাইক্রো স্কুল, নিউরো ফার্মিং একটা স্কুল, এখানে যেহেতু এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, আমরা 4জন শিশুকে নিয়ে কাজ করছি, এবং 4জন শিশুর জন্য 4 রকমের মেটেরিয়াল কারিকুলাম, একই একই প্রেমিসেসে, কিন্তু 4জনের 4টা ডিফারেন্ট লেভেল, 4 রকমের সব রিসোর্সেস আমরা ব্যবহার করছি। তো আস্তে আস্তে এডুকেশন সিস্টেম ইভলভ হয়ে এই দিকেই যেতে হবে আমাদের, যদি আমরা আসলে সবার ইন্টারেস্টকে রেসপেক্ট করতে চাই এবং সাপোর্ট করতে চাই। এবং এখন অটিজমের যুগে মনোট্রপিজম একটা বিষয় চলে এসেছে, হাইপার ফোকাস বা মনোট্রপিক ইন্টারেস্ট। যেমন নিউরোটিপিক্যাল ব্রেইন যাদেরকে আমরা বলছি, তারা হচ্ছে আমরা পলিট্রপিক ব্রেইন ফোকাস, যাদের ব্রেইনকে ফোকাস করে আসলে কারিকুলাম এবং এডুকেশন সিস্টেম ডিজাইন করা হচ্ছে। এবং সেটা তো সেই ইন্ডাস্ট্রিয়াল যুগ থেকে আসলে এই বিভিন্ন সাবজেক্টের সাথে ওরিয়েন্টেশন, কারণ তখন এজেন্ডাটাই ছিল যে আমরা ইন্ডাস্ট্রির ওয়ার্কার তৈরি করছিলাম, 8 আওয়ার্স ওয়ার্ক শিফট, বিভিন্ন সাবজেক্টে পড়তে হবে, স্কুলের আওয়ার, সবকিছু ডিজাইন করা হয়েছিল ওই ওই সময়ে, যেটা এখনো কন্টিনিউ করছি আমরা। কিন্তু নিউরো ডাইভার্সিটি বলছে যে না, এই সমস্ত জায়গায় আমাদেরকে আসলে চেঞ্জ আনতে হবে। যে শিশুটি সকাল 10টায় ঘুম থেকে উঠবে, তার পুরো ঘুমটা হয়ে যাওয়ার পরে তার স্কুলটা 10টায় শুরু হবে, তাকে জোর করে সকাল 7টায় আমি তুলবো না। যেই শিশুটির ইন্টারেস্ট হচ্ছে শুধুমাত্র অ্যাস্ট্রোনমি নিয়ে, ও শুধু অ্যাস্ট্রোনমি পড়বে, ওকে আমি ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে ওভারবার্ডেন করব না। ওর লাইফ স্প্যানে কোথাও গিয়ে ওই ফিজিক্স কেমিস্ট্রি হয়তো বা কাজে আসবে না, কিন্তু ওর অ্যাস্ট্রোনমি নিয়ে যদি আমি ওকে পড়াই, হি ক্যান বি ওয়ান অফ দ্য ফেমাস অ্যাস্ট্রোনমি সায়েন্টিস্ট ফর দ্য ওয়ার্ল্ড। তো এই হচ্ছে ভ্যারিয়েশনটা। তো এখন বিশ্বের বিভিন্ন দেশে এটা নিয়ে কাজ হচ্ছে, কথা হচ্ছে, এবং কিছু কিছু স্কুলও আছে, আপনারা রিসার্চ করলে গুগলে দেখতে পাবেন। আর বাংলাদেশে আমি এটা শুরু করেছি একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট হিসেবে। সো আশা করছি যে খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করতে পারবো আরো আরো বেশি অনেক কিছু, মানে ফাইন্ডিংস গুলো আর কি কি আছে। আচ্ছা, এই জান্নাত, আমি মুসলিম কি এটাকে একটু জান্নাত জি আমি কি একটু এখানে ইন্টারভেন করতে পারি? জি সেটা জি হচ্ছে যে, জি জি ওকে, থ্যাংক মুসলিম, ইউ, জি থ্যাংক ইউ, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর ফাহমিদাকে ধন্যবাদ বিষয়গুলো নিয়ে হাইলাইট ডিসকাশনে আসার জন্য। আমি যে জন্য বিষয়টা আনছি সেটা হচ্ছে যে আসলে অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা বলে তো আমাদের লাভ নেই, কারণ হচ্ছে কি আমাদেরকে আলটিমেটলি একটা কিছু প্রিন্সিপালস এবং কিছু স্ট্যান্ডার্ড, কিছু কি বলা যায়, আহ, যেটাকে আমি টুলস বলার চেষ্টা করেছি, টুলস না বলি, আমি সেটাকে যদি আমি নীতিমালাও বলি বা হোয়াট এভার, মানে আমি যাই বলি, এট দি এন্ড আমি কি দেখবো, আমার পরিবারে, পরিবারের বাইরে, স্কুল বা যে কোনো লার্নিং ইনস্টিটিউশন বা যে কোনো সোশ্যাল ইনস্টিটিউশন, হোয়ার এভার, আমি যদি শিশুকে দেখতে চাই রাইট ফ্রম দি বার্থ, আমি যদি ইভেন মানে রাইট ফ্রম দি মানে প্যারেন্টিং এক্সপেকটেশন, সেখান থেকেও যদি আমি দেখি, আমি আহ, দেখতে চাইবো, জানতে চাইবো, বুঝতে চাইবো যে ফ্রম নিউরোডাইভার্সিটি পয়েন্ট অফ ভিউ দেখার জন্য আমার সে অবজারভেশনাল এরিয়া কোনগুলো, ইস্যু কি কি, বা আমি কিভাবে সেটাকে বোঝার চেষ্টা করবো, দেখার চেষ্টা করব। যে আপনি যেটা বললেন, দিস আর অল ফাইন, মানে এভরি ব্রেন ইজ ডাইভার্সিফাইড, এবং প্রতিটা ব্রেইনেরই নিজস্ব ক্ষমতা আছে, নিজস্ব ওয়ে আউট আছে, দৃষ্টিভঙ্গি আছে, চিন্তা চেতনা আছে, মনন, তার সবকিছু আলাদা আলাদা, যেটার উপরে বেসিক্যালি অল দি লার্নিং থিওরিজ আর বিল্ড। এই জন্যই বলা হচ্ছে যে লার্নিং ইজ রিয়েলি ইন্ডিভিজুয়াল। তো সে কারণে আমি যদি একটা আজকাল আমরা ইনক্লুসিভ এডুকেশনের কথা বলছি, এটাকে প্রোগ্রামিং এর মধ্যে নিয়ে আসছি, মানে রাইট ফ্রম দি বিগিনিং আমরা বলছি। ইভেন যদি আমি বলি যে পিডিপি 1, 2, 3, 4, এখন 5 হচ্ছে, সবগুলোতেই
ইনক্লুসিভ এডুকেশনকে খুব হাইলাইট করে বলার চেষ্টা করা হচ্ছে, এগুলোকে প্রোগ্রামের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একজন টিচার ক্লাসরুমে তার 30টা বাচ্চা বা 50টা বাচ্চা, সে তো আমার কাছে চাইবে বা একজন নীতি নির্ধারকের কাছে চাইবে, সে তার সুপারভাইজার অথবা তার টিচার ট্রেনার যে তার কাছে চাইবে যে আমাকে একগুচ্ছ নীতিমালা বা একগুচ্ছ অবজারভেশনাল পয়েন্ট দেন, যাতে করে আমি ডাইভার্সিটি পয়েন্ট কোথায় কি কি আছে আমার এই ক্লাসরুমে সেগুলো আমি খুঁজে বের করতে পারি, এবং সে অনুযায়ী আই উইল হ্যাভ মাই ওন প্রিপারেশন। আমার প্রশ্নটা ছিল ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ। আমি হোয়াট ইউ হ্যাভ প্রেজেন্টেড এক্সিলেন্ট, মানে বাংলাদেশে এইরকম কিছু কাজকর্ম হচ্ছে, আই রিয়েলি মানে ফিল রিয়েলি 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 প্লিজ টু হিয়ার অল দিস, ইভেন ইফ মাইক্রোস্কোপিক বাট মানে স্মল, বাট দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট এবং খুবই সিগনিফিকেন্ট মনে হচ্ছে আমার কাছে। But all our efforts heading মানে should head towards a sort of মানে bigger picture, যাতে করে আমি এই কারণে যা আমি তো মনে করি এই জাতীয় চিন্তা চেতনা, এই জাতীয় মানুষের, আপনার তো আমার সাথে এনসিটিভি তে কাজ করা উচিত, যাতে করে যখন আমরা শিশুদের ইসিডি কারিকুলাম নিয়ে কথা বলি বা প্রাইমারি এডুকেশন কারিকুলাম নিয়ে যখন আমরা কথা বলি, all these issues should really reflect there. আমার প্রশ্নগুলো ছিল ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ। থ্যাংক ইউ। স্যার, থ্যাংক ইউ। আপনি যদি আমাকে অ্যালাউ করেন, আমি কি আরেকটু এক্সপ্লেন করব আপনাকে? মেবি আই মিস দ্যাট পার্ট। অন্যদের আপত্তি না, কারণ আমি জানি না জান্নাত কতক্ষণ চলবে। না, আমি একটু দেখে নেই যে প্রশ্ন আছে কিনা। আবেদিন, আহ, আমি চ্যাট বক্সে আর প্রশ্ন আর দেখতে কোনো পাচ্ছি না, প্রশ্ন আবেদিন নেই। দেখতে পাচ্ছি কিনা? আর কোনো প্রশ্ন আর আপাতত নেই। দেখা যাচ্ছে না। আপনাদের মধ্য থেকে কেউ প্রশ্ন করতে চান? তারপরে আসি। ইয়ে, কারো হাত দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না। কারো হাত দেখা যাচ্ছে না। ওকে। আসলে বিষয়টাও অনেক নতুন, আমরাও জানছি। হ্যাঁ, তো এই আমি যেমন আমিও ধন্যবাদ জানাতে চাচ্ছি যে মহসিন ভাইকে, যে আপনি আসলে খুব যেটা প্র্যাকটিক্যালি যে সবাই জানতে চাবে সেরকমই একটা প্রশ্ন চেয়েছেন। আঞ্জুমান হয়তো আরেকটু এক্সপ্লেন করবে। তো আসলে আমাদের কিছু ইন্ডিকেটর অবশ্যই দরকার, যে আসলে আমি কোন ইন্ডিকেটর গুলা দেখে আমি বুঝবো যে আমার বাচ্চা সাহায্য দরকার বা কোনো একটা দিকে স্ট্রেংথ খুঁজে বের করে সাপোর্ট করা দরকার। তো সেটাই, যেমন ওই কথাটাই আসে, বাট দ্য মাইন্ড ডাজন্ট নো, আইস ক্যানট সি। আমরা যদি জানি তাহলেই আমি বুঝবো যে এখানে আমার বাচ্চার একটা সাহায্য দরকার আছে বা আমি এই জায়গায় এনকারেজ করতে পারি। তো সেই অ্যাঙ্গেল থেকে আপনি এটা বলেছেন যে আমাদের কোনো টুলস, ইন্ডিকেটর বা আমাদের কোনো গাইডলাইনে আছে কিনা, যেই জিনিসটার মধ্যে থেকে দেখবো যে না, আমি আমি আমার শিশুটি সব দিক থেকেই মোটামুটি ভাবে যেমন আমরা এক্সপেক্ট করি। আমাদের আসলে নর্মটা তৈরি হয় যেটুকু, এটা আমাদেরই তৈরি করা, যে এই রেঞ্জের মধ্যে থাকলে এ হচ্ছে নর্মাল। আর এর থেকে যে কোনো দিকে হায়ার দিকে বেড়ে গেলেও সে যদি অতিরিক্ত ট্যালেন্টেড হয়ে যায়, মানে নর্মালের চেয়ে অনেক বেশি পারফর্ম করে, তাহলেও সে কিন্তু পরে একটু নর্মের থেকে বাইরে, আবার কম করলেও পরে নর্ম থেকে বাইরে। তবে বেশি করলে আমরা তাকে হয়তো একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, আর কম করলে আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি। তো এই সব কিছুরই আসলে ইন্ডিকেটর আছে, এবং ইন্ডিকেটরটা কিছুটা মানে খুব স্ট্রাকচার্ড না হলেও ইন্ডিকেটর যাকে আমরা একটু ওয়াইড রেঞ্জে রাখি আমরা তাদের আর কি ইয়েটাকে, যে উইন্ডোটাকে, যে আমি এত পর্যন্ত থাকলেও আমি নর্মের মধ্যেই ধরবো, কারণ এটাই রাখতেই হবে। একদম স্ট্রিক্টলি আমি বলবো না কাট অফ এত পয়েন্টের উপরে হলে আমার বাচ্চা হয়তো সমস্যা আছে, এত পয়েন্টের নিচে হলে। তার আগে আমরা নর্মটা কি সেটাও কিন্তু আমরা স্ট্রাগল করি বুঝতে, যে আসলে আমি নর্মাল বলবো কাকে। তো সুতরাং আমার মনে হয় এই জায়গাটাই স্ট্রাগলটা। বাট তারপরে আরবিটারি ভাবে আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা ইয়ে থেকে মনে করি যে না, একে আমাকে একটু বেশি সাহায্য করা দরকার, ওর ক্ষেত্রে আমি অন্যভাবে সাহায্য করতে পারি। এই অ্যাঙ্গেলগুলো আমার মনে হয় আঞ্জুমান আপনি হ্যাঁ, কিছু যেটা পূরণ করতে চাচ্ছিলেন, যে হ্যাঁ, খুব যেহেতু আহ প্রশ্ন নেই, তো আপনি ওটা হ্যাঁ, ফিল আপ করে দেন। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক স্যার। ইউ মহসিন ভাই, অনেক জি সুন্দর প্রশ্ন হ্যাঁ, করেছেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। জি। জি Thank you. জি, এবং পরে আসলে স্যারের কমেন্টটা শুনে আমি বুঝলাম যে আমার আসলে কোথায় কোথায় আরেকটু বলতে হবে।
যেমন আর্লি ইয়ার্স এর জন্য আমরা প্লেটাকে অনেক প্রায়োরিটি দিচ্ছি, প্লে নিয়ে এখন অনেক কাজ হচ্ছে, প্লে বিহেভিয়ার অ্যানালিসিস, প্লের অবজারভেশন টুল। এবং আমরা বলছি একদম ওপেন অবজারভেশন, এই জায়গাগুলো যেটা আমরা প্যারেন্টসদের জন্য আমি বলেছিলাম সেটা আমরা টিচারদের মধ্যেও ডেভেলপ করতে চাই। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি রেজ করেছেন সেটা হলো যে আমাদের টিচার স্টুডেন্টের রেশিওটা, নিউরো ডাইভার্সিটি কনসেপ্টের মাধ্যমে কিন্তু আমরা পলিসি মেকারদেরকে এই জায়গাটাতে আবার নজর দিতে বলতে চাই যে আমাদের এই রেশিওটা কিন্তু কমাতে হবে। আসলেই এটা রিয়েলিস্টিক্যালি পসিবল কিনা টু নার্চার আ চাইল্ডস হোলিস্টিক ডেভেলপমেন্ট, যখন 30 জন বাচ্চার জন্য একজন মাত্র শিক্ষক আছেন। তো সেই ক্ষেত্রে আসলে নিউরো ডাইভার্সিটির কোনো টুল দিয়েও আমরা আসলে কভার করতে পারবো না। সো এই রেশিও গুলো নিয়েও আমাদেরকে আসলে কাজ করতে হবে। সো আপনি যেহেতু এনসিটিভিতে আছেন, আপনার মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে আমরা যতই কারিকুলাম ডেভেলপ করি, যেটাই করি না কেন, তার আগে আমাদেরকে আসলে এই জায়গাগুলো নিয়ে ভাবতে হবে। আর অনেকগুলো সাবজেক্ট ফোকাস যে এডুকেশন সিস্টেম আছে সেটা থেকেও আমাদেরকে একটু ভিন্নভাবে ভাবতে হবে যে এতগুলো সাবজেক্ট এই বয়সে একজন শিশুর জন্য আসলেই প্রয়োজন আছে কিনা, এতগুলো পরীক্ষার প্রয়োজন আছে কিনা, নাকি আমরা কোর স্কিল ডেভেলপমেন্টে চলে যাব এবং তার ইন্টারেস্ট অনুযায়ী তাকে পড়তে সাহায্য করব। হ্যাঁ, এখন এই সময় এসে এগুলো অ্যাবস্ট্রাক্ট কথা মনে হতেই পারে, বাট আই সি আ ফিউচার লাইক দিস, যেখানে কিনা প্রত্যেকটি শিশুর মনোট্রপিক ইন্টারেস্টকে আমরা সাপোর্ট করতে পারবো এবং হয়তো বা কোনো এক সময় সেটা পসিবল হবেও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আঞ্জুমান, আঞ্জুমান না আঞ্জুমান? হ্যাঁ, আঞ্জুমান পারবেন। জি আঞ্জুমান আঞ্জুমান, পারভিন। জি আমি জি। এনসিটিভিতে না, আমি আসলে কিছুতে নাই এখন। আমার নাম মোহাম্মদ মহসিন, আমি রিটায়ার্ড ইসিডি স্পেশালিস্ট ফ্রম ইউনিসেফ। জি। আর আমি এডুকেশন কাজ করি বাংলাদেশে সিন্স 1980। আই ইয়ার গ্রাজুয়েট বেসিক্যালি। আমি কাজ করেছি ইসিটি নিয়ে দীর্ঘদিন, আমি প্ল্যানেও কাজ করেছি দীর্ঘদিন, এবং I was the Asia Regional Advisor for Early Childhood for Plan International. Then I joined UNICEF, and now I am retired. I'm the steering member committee of BEN. তো আমি থ্যাংক ইউ। আর একটা ছোট্ট কমেন্ট করে আমি শেষ করছি, সেটা হচ্ছে যে আহ, আপনি আপনি বলেছিলেন আঞ্জুমান, সেটা হচ্ছে যে আহ, আমি পরে ফোন করছি। জি। সেটা হচ্ছে যে আহ, মানে একজন স্বাস্থ্যকর্মী, যে মেসেজ গুলো দেবে একজন মা বাবাকে, বা প্যারেন্টিং মেসেজ হিসাবে বাচ্চা লালন পালনের জন্য, অথবা রাইট ফ্রম দি প্রেগনেন্সি। এবং সেক্ষেত্রে আপনি বারবার বলার চেষ্টা করেন যে আমাদেরকে ইনক্লুশন, আমাদের বলতে আপনি যদি ইসিডিস মানে চাইল্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট অর চাইল্ড ডেভেলপমেন্ট ওয়ার্কার এইরকম বুঝে থাকেন, কারণ এই বিষয়গুলো খুবই বিতর্কিত। মানে আমি কি, whether I should go for two set of people or all the issues in one basket with one multiple worker, কি বলা হয়, মাল্টি ডাইমেনশনাল ওয়ার্কার। এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিনের আলোচনা। যেমন সাম্প্রতিককালে আপনারা যে বিষয়টা দেখতে পান সেটা হচ্ছে যে আমি কি ক্লাস 8-এর পরেই আর্টস, সায়েন্স, কমার্স এরকম ভাগ করে ফেলবো, না একটা পর্যায়ে পরে গিয়ে আমি এই ভাগে যাব। যেমন ফ্রম কারিকুলাম পয়েন্ট অফ ভিউ অর ন্যাশনাল ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, এত সকাল এই ডাইভার্সিটির কোনো দরকার নেই। একটা পর্যায় পর্যন্ত, যেমন অ্যাটলিস্ট এসএসসি পর্যন্ত, প্রতিটা বাচ্চার কিছুটা তার সায়েন্সের নলেজ তার দরকার, তার সোশ্যাল নলেজও তার দরকার, আর্টস এর নলেজও তার দরকার, কমার্সের নলেজও তার দরকার। পরবর্তীকালে সে যখন ইউনিভার্সিটিতে যাবে তার পাথটা আলাদা হয়ে যাবে। এটা হলো এক বিষয়। তেমনি ভাবে একটা ফ্যামিলিতে রাইট ফ্রম কনসেপশন টু প্রেগনেন্সি, ফ্রম প্রেগনেন্সি টু চাইল্ড বার্থ, দেন চাইল্ড রিয়ারিং অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোর একটা পর্যায় পর্যন্ত যেই মাল্টি সেক্টর ওয়ার্কাররা সেখানে যাবে, তার আসলে মাল্টি সেক্টরাল একজন ওয়ার্কার, যার হেলথ, নিউট্রিশন, চাইল্ড ডেভেলপমেন্ট, এই সবগুলো বিষয়ে তার একটা কম্প্রিহেন্সিভ নলেজ থাকবে। তো সেই জন্যই আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম ফ্রম চাইল্ড ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ, সেগুলো
ওই মাল্টিপারপাস ওয়ার্কারের মধ্য দিয়েই যেতে হবে একটা ফ্যামিলিতে, কারণ এটা হিউম্যান রিসোর্স এঙ্গেজমেন্ট, ডেভেলপমেন্ট এবং সেটার অর্গানাইজেশন, তাদের ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এই সবগুলো বিষয় নিয়ে জড়িত। এই জি কারণেই মানে একটা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার যদি আমি বলি, সেইটা ইট কুড বি এ কমিউনিটি ক্লিনিক, ইট কুড বি এন ইসিডি সেন্টার, কিন্তু সেখানে এই সামগ্রিক সাপোর্ট গুলো ওই মা বাবার জন্য থাকতে হবে। এবং জি সেই জন্য মানে এটা মানে কতগুলো নীতিগত বিষয়ে আমাদেরকে যেতে হবে। আমরা কিছুটা চেষ্টা করেছি ইসিডি ইয়েতে পলিসির মাধ্যমে এবং অপারেশনাল অপারেশনালাইজেশন অফ দি ইসিডি পলিসি, এই এই গাইডলাইনের মধ্য দিয়ে স্পষ্ট করার জন্য প্রয়োজনে সেখানে আরো নতুন নতুন কিছু জিনিস আনতে হবে। জি ধন্যবাদ। থ্যাংক ইউ মহসিন ভাই। আমার কাছে আর দুটো একটু প্রশ্ন আছে, আঞ্জুমান আর হচ্ছে আপার দুইজনে মিলে উত্তর দিতে পারেন। সেটা হলো কোশ্চেন ফ্রম কাজী জামিউল ইসলাম, পিজেএস। এটা হচ্ছে উনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে শিশু সুরক্ষা ও শিক্ষা এবং স্বাস্থ্য সেবায় নিউরোডাইভার্সিটি বান্ধব সেবা নিশ্চিত করতে কি ধরনের পরিবর্তন প্রয়োজন, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে প্রশ্ন আছে ফ্রম ডক্টর প্রদীপ। উনি একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ডু ইউ থিঙ্ক অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন আর এ ফর্ম অফ নিউরোডাইভার্সিটি? এই আপা দুটো আমরা অ্যান্সার করেছি, দুইটা প্রশ্ন আগেই অ্যান্সার একটু, করেছি। হ্যাঁ, আরেকটু যদি একটুখানি সংক্ষিপ্ত আকারে, যেহেতু পরে আসছে আমার কাছে প্রশ্নগুলো। আচ্ছা আচ্ছা, প্রথম প্রশ্নটা তো আমরা বলেছি যে যখন এই কথাটা বললাম যে আপাও অ্যাড্রেস করেছিলেন, আমিও বলেছিলাম যে আমাদের আসলে একদম শুরু থেকেই অ্যাডভোকেসিটা শুরু করতে হবে, হুম। শিশুর জন্মের আগে থেকে, এবং আপা বলছিলেন তারও আগে থেকে, যে স্কুল জি থেকেও যদি হায়ার এডুকেশনে যদি আমরা ইনক্লুড করতে পারি এই জি। কনসেপ্টটা, এটা একটা। আর অবশ্যই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ব্রেনের একটা প্রসেসিং এর ভেরিয়েশন, হুম, হুম। অবশ্যই এটা নিউরোডাইভার্সিটি আমব্রেলার মধ্যেই চলে হ্যাঁ, আসে। আমার আমি মনে হয় এখন এই প্রশ্নটা এটা নিউরো ডাইভার্জেন্ট হবে কিনা, নিউরো ডাইভার্সিটি সাথে সাথে আবার দুটো বিষয় আসে, একটু ডাইভার্জেন্ট নিউরোটিপিক্যাল হবে। এবং নিউরো ডাইভার্জেন্ট। নিউরো ডাইভার্জেন্টকে আমরা বলছি যারা একদমই ভিন্ন, অনেক বেশি ভিন্ন, যেমন হুম। ধরেন লাল রঙের অনেকগুলো শেড থাকতে পারে, তাদেরকে আমরা বলছি নিউরোটিপিক্যাল, যাদের মধ্যে মিল অনেক বেশি। আর নিউরো ডাইভার্জেন্ট হয়তো ব্লু কালারটাকে বলছি, যাদের অটিজম, এডিএইচডি আছে বা একটু, এবং অ্যাংজাইটি, ডিপ্রেশন, ট্রমা, যেই ব্রেনটা ট্রমার এক্সপোজার পেয়েছে, তাকেও কিন্তু আমরা ওকে নিউরো ডাইভার্জেন্টই বলছি। ওকে, থ্যাংক ইউ। ইয়ে থ্যাংক ইউ। আবেদিন, আর কি কোনো প্রশ্ন আছে? আমি এখানে দেখতে পাচ্ছি না, যাই হোক। এটাতে কোনো প্রশ্ন আছে আবেদিন চ্যাট বক্সে? ওকে, না, চ্যাট তাহলে বক্সে। হ্যাঁ, আর কেউ কি কোনো একটু প্রশ্ন করতে চান হাত তুলে? আর 2-3 মিনিট সময় আছে। ওকে, না থাকলে আঞ্জুমান আর আপাত আছে, আপা অনেক দেশে বিদেশে ঘুরে অনেক রিসার্চ ডিসেমিনেট করে, অনেক তার রিসার্চ অনেক বিখ্যাত। তো আপা এমনি এই যে নিউরো ডাইভার্সিটি সম্পর্কিত, তো আমরা তো একটু মানে এখনো অনেক পিছিয়ে আছি, আমার যেটুকু আর কি বোঝাপড়া। এমনি পার্শ্ববর্তী দেশ, ধরেন ইন্ডিয়া বা অন্যান্য জায়গায়, এগুলো কি আমাদের চেয়ে এগিয়ে, বা তারা অনেক বেশি কিছু করছে, বা আমরাই অনেক পিছিয়ে আছি? কিরকম সিচুয়েশনটা একটু দুই এক কথায় যদি। জি, জাস্ট মানে পার্শ্ববর্তী দেশে যেমন ইন্ডিয়াতে অনেকটা ওরা এগিয়ে আছে। ওরা এখানে বিভিন্ন রকম যে আজকে আমাদের যে টপিকটা হলো নিউরো ডাইভার্সিটি অ্যাঙ্গেল থেকে ওরা সাপোর্ট করার চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের মেকানিজম ওরা ইউজ করছে সাপোর্ট করার জন্য, আইডেন্টিফাই করার জন্য, আর্লি ডায়াগনোসিস করার জন্য, তারপরে সব বিভিন্ন লেয়ারে যেখানে যেখানে শিশু যার যার সংস্পর্শে আসবে আমাদের যে ইকোসিস্টেমের সবটা প্রতিটা লেয়ারে সাপোর্টের ব্যবস্থা সরকারিভাবে করছে। তো এই জিনিসগুলো আরো বেশি উন্নত, যেটা হচ্ছে গিয়ে বিশেষ করে ইউরোপিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান ওসব কান্ট্রিজ গুলাতে মানে একদম আলাদা করে
যে বাচ্চা হয়তো মানে ওরা পুরা পরিবেশটাই মানে পুরা দেশের মানুষজন বলেন, সে বাস স্টপ বলেন, দোকানে বলেন, স্কুলে বলেন, সবার বিহেভিয়ারই কিন্তু এই বাচ্চার জন্য এই চাইল্ড ফ্রেন্ডলি। তার অ্যাকসেপ্টেন্স, সে যে আলাদা কিছু, ওটা তার বোঝারই কোনো স্কোপ নেই, কারণ সে সবখানে তেমনি সমাদৃত। এবং আমি যখন সুইডেনে আমার পোস্ট ডকের সময় ছিলাম, ও সময় আমার ইন্টারেস্টিং যেটা লিখেছে যে কেউ কেউ মানে যারা যাদের বাচ্চা ওরকম অবভিয়াস কোনো প্রবলেম নাই, নর্মাল বাচ্চারা, তাদের প্যারেন্টসরা বলছিল স্কুল কলেজগুলো আসলে এত বেশি সাপোর্টিভ এইসব একটু ডেভিয়েটেড বাচ্চাদের জন্য, যে আমাদের মনে হচ্ছে যে আমাদের নর্মাল বাচ্চারা নেগলেক্টেড হয়ে যাচ্ছে। মানে এরকম সিচুয়েশন হয়েছিল। তো তো সেটাই বলা যে আসলে আমরা যদি পুরো সমাজটার মধ্যে একটা পরিবর্তন আনতে পারি, সবার অ্যাকসেপ্টেন্স লেভেলটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, সবার সাহায্য করার মতো একটা মনোভাব তৈরি করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা বিরাট একটা চেঞ্জ দেখব। জাস্ট একটা সিম্পল এক্সাম্পল আমার ওন প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি জাস্ট যেহেতু একটু ইনফর্মাল ভাবেই বলছি, যে আমার বাচ্চাদের মধ্যে আমি যখন বাইরে পড়তে যাই ইউকেতে, তখন আমি তো ওদের স্কুলে দিয়ে দিয়েছিলাম, নর্মাল স্কুল, কমিউনিটিতে যে স্কুল থাকে সেখানে। তো সেখানে গিয়ে কিন্তু আমার বাচ্চারা যেটা বলতো আমাকে, যে ওখানে ওদের যে বাচ্চাটা একটু ডেভিয়েটেড ছিল, ওদের বাই রোটেশন ওদের ডিউটি হতো যে ওই বাচ্চাটাকে আজকে সারা দিনের জন্য ও সাপোর্ট করবে, ওকে সব রকম সহযোগিতা করবে, ওর খেলার সাথী হবে, ওর ছবি আঁকার সাথী হবে, ওর প্লে রুমের সাথী হবে। এভাবে করে বাই রোটেশন ওদেরকে দায়িত্ব দেওয়া হতো। এবং সেইটা যে এতখানি, আমার মেয়ে তখন 3-4-এ পড়তো, ওদের মধ্যে এতখানি চেঞ্জ নিয়ে আসছে যে এরকম সবার প্রতি এমপ্যাথি তৈরি হওয়া, সবার প্রতি সাপোর্টিভ, সবার সাথে ফ্রেন্ড হওয়া, কাউকে নিয়ে হাসাহাসি না, তুচ্ছতাচ্ছিল্য না করা, এই জিনিসটা যে ওদের মধ্যে ইনবিল্ট হয়ে গেছে স্কুল লেভেল থেকে, সেই জিনিসটার বেনিফিট আমি আজও পাই, যে আমাকে সবাই বলে আমার বাচ্চারা ডিফারেন্ট। তো এই জন্য আমি বলি যে এটা আসলে সমাজেই হওয়া উচিত। ধন্যবাদ। থ্যাংক ইউ আপা, অনেক সুন্দর করে একদম পার্সোনাল লাইফ থেকে এক্সাম্পল দেওয়াতে আমার কাছে খুব মনে হয়েছে যে একদম অ্যাপ্রোপ্রিয়েট আমরা প্রেজেন্টার পেয়েছি, ডিসকাশন পেয়েছি, যার জন্য এই নতুন বিষয়ে আম, বাংলাদেশ ইসিটি নেটওয়ার্ক এরকম একটা আয়োজন করতে পারলো। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, আঞ্জুমান আপা তো হচ্ছে নিশ্চয়ই কারো ব্যাক স্টপার সাপোর্ট পান, তাই না? কেউ কোনো বাইরের দেশ বা স্পেশালিস্ট কেউ আপনাকে সাপোর্ট করে? আচ্ছা। আমি ট্রেনিং নিয়েছি, Good. অবশ্যই। আপনি আরো আপগ্রেডেড আরো কিছু যখন হবে, ইনোভেশন হবে, আরো এক্সপানশন হবে এই বিষয়ে আমাদেরকে জানিয়েন। আমাদের তো বাংলাদেশ সিটি নেটওয়ার্ক এর মাধ্যমে এগুলো ছড়িয়ে দেওয়াটা এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব অবশ্যই। আমাদের। তো একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, অবশ্যই আপাকে, আপা তো সবার টিচার, মহসিন ভাই আমার সুপারভাইজার ছিল, খুব অনেক কিছু শিখেছি, জেনেছি। আঞ্জুমান নতুন ধরনের কাজে হাত দিয়েছে, করতেছে, একাই সাহস করে শুরু করেছে, এটাও খুবই সাধুবাদ জানাই। আর আপনারা যারা অংশগ্রহণকারী ছিলেন, তাদের ধৈর্য এবং এই নতুন জিনিস সম্পর্কে শোনা, জানার আগ্রহ, এটা আমাদেরকে অনেক উৎসাহিত করে। তো বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের সবসময় সাথে থাকেন, আমাদের ওয়েবসাইটটা এক্সপ্লোর করেন, আপনাদের পরামর্শ, জানার আগ্রহ আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো সে পর্যন্ত এর পরবর্তীতে ওয়েবিনারে আপনারা নিজেরাও যুক্ত হবেন এবং আপনাদের সঙ্গী সাথী প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে এর মধ্যে সংযুক্ত করবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আমার দুই আপাকে অনেক 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 শুভেচ্ছা। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, এখানে শেষ করছি। সবাই ভালো আসসালামু থাকবেন, আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম থ্যাংক সবাই। ইউ, সবাইকে ওয়ালাইকুম ধন্যবাদ। আসসালাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপা।